আজকের এই ড্রামাটি তোমাদের প্রিয় নায়কের। পার্সোনালি এই ড্রামার নায়ককে আমারও খুবই পছন্দ। আজকের ড্রামার কাহিনী রাজকীয় পরিবারের শত্রুতা নিয়ে। রাজকুমার তার কাজিনের বাবাকে তার চোখের সামনে মেরে ফেলেছিল, এমনকি তার প্রেমিকাকেও নিজের দাসী বানিয়ে রেখেছিল। তার ভালোবাসার মানুষ তাকে ভুলে গিয়েছিল। এত সব কষ্ট মনের মধ্যে চাপা রেখে এবং নিজের ঘৃণাকে চাপা রেখে সে ওই রাজার আনুগত্য করতে থাকে, শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় থাকে। রাজা সবসময় তার ভালোবাসার মানুষকে ব্যবহার করত তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, কিন্তু এক সময় সেই মেয়েটি অনুভব করতে পারছিল যে সে আমাদের ড্রামার মেইন লিডকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তাদের শত্রু তাদের দুজনকে কিছুতেই এক হতে দিচ্ছিল না। শুধু তাই নয়, এই ড্রামার নায়ক এবং নায়িকার কেমিস্ট্রি দারুণ। এই ড্রামাটা খুবই সুন্দর, আমার তো পার্সোনালি ভালো লেগেছে, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই অনেক সুন্দরী একটা মেয়েকে দেখি যার নাম হলো ইউয়ান জুন। সে তার জীবনে যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, তার পরিবার মনে করেছিল এবং তার জন্য প্রত্যেকটা অসম্ভব কাজকেও সম্ভব করেছিল। তার বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল এবং নিজের জীবনকেও ঝুঁকিতে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাই তাকে ধোঁকা দিয়ে দেয়। এই ছেলেটি হলো এই রাজ্যের প্রিন্স, আর তার নাম হলো বেন ওয়াং। সে কিছু বুঝে ওঠার আগেই বেন তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয় আর তাকে বলে, তোমার আর কোনো প্রয়োজন নেই আমার। এটা বলে যখন সে তাকে মেরে ফেলতেই যাবে, তখনই তাকে অদ্ভুতভাবে একটা ছেলে বাঁচায়, যেই ছেলে তারই শত্রু ছিল। যেই ছেলেটাকে সে এতদিন মারার চেষ্টা করেছিল, সেই ছেলেই কিনা তার প্রাণ বাঁচায়। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এই ছেলেটির নাম হলো জিয়াও মেই। ছেলেটি তাকে সেখানে থেকে উদ্ধার করে নিয়ে যায়। এখন কয়েক মাস আগের সিন দেখানো হয়। জিয়াও মেই একটা লোককে আটক করে রেখেছিল। সে তাকে জিজ্ঞাসাবাদ করছিল আর টর্চার করছিল, কারণ কোন একজন গুপ্তচর জিয়াও মেই এর ক্ষতি করার চেষ্টা করছিল। সে জানতে চাইছিল ওই লোকটা কে বা সেই মেয়েটা কে, কিন্তু লোকটি স্বীকার করতে চাইছিল না। এজন্য সে একটা গরম তরল তার গলার কাছে রেখে বলে, যদি সে তাকে সত্যটা না বলে তাহলে এক্ষুনি সে তাকে মেরে ফেলবে। এটা শুনে লোক ভয়ে তাকে বলে দেয় যে সে ওই মেয়েটিকে কোথায় পাবে। লোকটার কথা মতো পরদিন সকালে জিয়াও মেই তার লোকদেরকে নিয়ে সেই হোটেলে চলে যায়। হোটেলে একটা ডাক্তার মেয়ে সবার চিকিৎসা করছিল। সে এখানে একটা মোটুর চিকিৎসা করতে করতে বুঝতে পারে তার কোনো অসুখই নেই, কিন্তু সে এখানে এসেছে। এজন্য সবার সামনে সে তাকে নিয়ে মজা করে। তখন মোটা লোকটি প্রচন্ড রেগে গিয়ে সেই মেয়েকে আঘাত করতে যায়, কিন্তু জিয়াও মেই সেই মেয়েকে বাঁচিয়ে নেয়। আর এরপরে সে নিজের টোকেন দেখায়, যেটা দেখে সেই ছেলেটি বুঝতে পারে তারা অনেক পাওয়ারফুল লোক। এজন্য সে আর বেশি কিছু না বলে ওখানে থেকে চলে যায়। ইউয়ান জুন অনেক অবাক হয়ে জিয়াও মেয়ের দিকে তাকিয়ে থাকে। জিয়াও মেই এখন তাকে জিজ্ঞাসা করে, এখানে কি এমন কোনো উশৃঙ্খল মেয়েকে দেখেছেন? আমরা আসলে তাকে খুঁজতে এসেছি। তখন ইউয়ান বুঝতে পারে তারা আসলে তাকেই খুঁজতে এসেছে, এজন্য সে তাদেরকে মিথ্যে বলে দেয়। সে বলে মেয়েটি আসলে দোতলায় দ্বিতীয় যে রুমটা আছে সেই রুমে লুকিয়ে আছে। এটা শুনে জিয়াও তার সাথী চুইকে হুকুম করে ওপরে গিয়ে সার্চ করতে, কিন্তু ওপরে গিয়ে তারা কাউকেই খুঁজে পায় না। ততক্ষণে ইউয়ান ছদ্মবেশ নিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। রাতে সে প্রিন্স বেন ওয়াং এর সঙ্গে গিয়ে দেখা করে। সে প্রিন্সের জন্য গুপ্তচরের কাজ করে, সব গোপন খবর তাকে নিয়ে এসে দেয়, তার কথা মতো চলে। এজন্য বেন তার প্রশংসা করে আর বলে, তোমার মতো গুপ্তচর আমি অনেক ভাগ্য করে পেয়েছি। প্রিন্স তাকে বলে, আগামীকাল জাং পরিবারে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেখানে গিয়ে তোমার সেই কাজ করতে হবে যেটা তোমাকে আমি বলেছি। তখন সে বলে, আমি আপনার কথা মতো সব কাজ করব। প্রিন্স তাকে বলে, তোমাকে অবশ্যই সময় মতো ফিরে আসতে হবে, কারণ তোমাকে ঔষধ খেতে হবে। আমি তোমার জন্য শহরের বেস্ট ডক্টরকে ডেকেছি, আর ফিউচারে আমি যখন রাজা হয়ে যাব তখন তুমি আমার সঙ্গে থাকবে, তুমি হবে রানী। এটা শুনে সে খুশি হয়ে যায় আর সেখানে থেকে চলে যায়। পরদিন রাতে ইউয়ান ছদ্মবেশে জাং পরিবারের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে যায়। সে ওখানে নর্তকী সেজে গিয়েছিল। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল জিয়াও মেই। তার সামনে অনেকগুলো নর্তকী বিনোদন দেওয়ার জন্য হাজির হয়। তারা সবাই নাচতে শুরু করে। জিয়াও মেয়ের চোখ শুধুমাত্র ইউয়ানের দিকেই ছিল। তার ওই মেয়েটিকে কেন যেন অনেক স্পেশাল আর চেনা চেনা মনে হচ্ছিল। নাচ শেষে হঠাৎ করে মেয়েটি উধাও হয়ে যায়। এটা দেখে সবাই ভাবছিল এত সুন্দর নাচ করা মেয়েটি কোথায় চলে গেল। বিষয়টা জিয়ামের একটু খটকা লাগে, এজন্য সে ওই মেয়ের পিছু পিছু যায়। মেয়েটিকে বলে, তোমার হেয়ার পিন তুমি ফেলে এসেছিলে। ইউয়ান তখন ভয়ে ভয়ে তার দিকে তাকায়, কারণ তার হাতে কিছু একটা ছিল যেটা সে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। কথায় কথায় জিয়াও মেই তার চুলে হেয়ারপিন পরিয়ে দেয় আর বলে, আমিও দেখতে চাই এই মাস্কের আড়ালে আমার কোন শত্রুর চেহারা লুকিয়ে আছে। এটা বলেই সে তার মাস্ক খুলে ফেলে। তখন ইউয়ান তার দিকে একটা পাউডার ছিটিয়ে দেয়, কিন্তু সেই পাউডার সে উল্টো তার দিকেই ছেটায়, যার কারণে ইউয়ান সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে।
যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় জিয়াওমেই তার সামনে দাঁড়িয়ে আছে। সে তার হাত পা বেঁধে রেখেছিল আর তাকে বলছিল, তাহলে শেষ পর্যন্ত আমাদের দেখা হয়েই গেল। গ্রিন ইউয়ান জুন, এটা হচ্ছে তার আসল নাম, আমরা তাকে ইউয়ান বলেই ডাকবো। পরদিন সকালে জিয়াওমেই তার বোনের পড়ে যাওয়ার খবর শুনে দৌড়ে তার কাছে যায়। এটা হচ্ছে তার বোন রাজার কনকুবাইন, যে সন্তান সম্ভবা, মানে সে রাজার জন্য একটা পুত্র সন্তান জন্ম দিতে চলেছে। এজন্য তার সঙ্গে যে বড় প্রিন্স রয়েছে ওয়াং, সে শত্রুতা করেই চলেছে। তার বোনের কাছে সে জানতে পারে গতকালকে তিনি পা পিছলে পড়ে গিয়েছিলেন, আর তার মনে হচ্ছে এটা কারো ষড়যন্ত্র। জিয়াওমে বুঝে যায় এটা আর কেউ নয় বরং প্রিন্স ওয়াং এর কাজ। এজন্য সে অনেক রেগে ইউয়ানের সঙ্গে দেখা করতে যায়। সে ইউয়ানের কাছে থাকা একটা কাপড়ের টুকরো পায় আর বলে, এটা আমার বোনের কাপড়ের টুকরো, এটা তোমার কাছে এসেছে মানে তুমি আমার বোনকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে, আর আমি জানি এটা প্রিন্সের কাজ। সে অনেক রেগে যায় আর তার লোকদেরকে বলে তাকে নিয়ে গিয়ে মেরে ফেলতে। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে ওই লোকগুলোকে মেরে সেখানে থেকে পালিয়ে যায়। তবে জিয়াওমেই আর তার সাথী ইউয়ানকে সেখানে থেকে পালাতে আটকায় না, কারণ জিয়াওমেই জানতো যে এখন ইউয়ান গিয়ে প্রিন্সকে সবকিছু বলে দিবে। তখন প্রিন্স বুঝতে পারবে তার বোনের সঙ্গে এমন অন্যায় করার ফল কি হতে পারে। ইউয়ান ঠিক সেই কাজটাই করে। সে গিয়ে বেন ওয়াংকে বলে দেয় যে জিয়াওমেই তাকে আটকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সে ওখানে থেকে পালিয়ে এসেছে। আর জিয়াওমেই তাদের প্ল্যানের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে। যেহেতু এখন সে তাদের সত্যতা জেনে গিয়েছে, এজন্য জিয়াওমেই ঠিক করেছে যে সে তাকে ফ্রেম করে প্রিন্সকে ফাঁসিয়ে দেবে এবং শাস্তি দেওয়াবে। তাদের এই কথার মাঝেই সেখানে জিয়াওমেই নিজের দলবলকে নিয়ে চলে আসে। জিয়াওমেই ছিল এই রাজ্যের চিফ সেনাপতি। সে তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে আর বলে, এখন যখন সবকিছু প্রমাণ হয়ে গিয়েছে তখন আমার সঙ্গে প্রিন্সকে যেতে হবে বেইয়ে ডিপার্টমেন্টের মিনিস্টারের সঙ্গে দেখা করার জন্য, কারণ তোমার কারণেই আমার বোনের পেটে থাকা সন্তান মারা গিয়েছে, আর সে ছিল হবু রাজা। এটা শুনে ইউয়ান রাজার গলায় চাকু ধরে আর বলে, তাকে যদি নিতে আসো আমি তাহলে তাকে মেরে ফেলবো। এটা সে করেছিল প্রিন্সকে বাঁচানোর জন্য, কিন্তু তার এই কাজের কারণে প্রিন্স অনেক অপমান বোধ করে। এখন সে বলে, তুমি আমার একমাত্র পরিবার, কিন্তু তোমার এই কাজের জন্য আমি তোমাকে এই মুহূর্তে ছাড় দিব না। এটা বলেই সে ইউয়ানের পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়, যেটা দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। প্রিন্স এখন উল্টো সব দোষ ইউয়ানকে দিয়ে দেয় আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে এই দোষে ফাঁসানোর? এসব কাজ তুমি করেছো আর আমাকে দোষারোপ করে এই প্রিন্সের পদ থেকে সরাতে চাইছো? তুমি চাও যেন আমি রাজা হতে না পারি, তাই না? তার এই সবকিছু ইউয়ান অবাক হয়ে শুনছিল। এখন সে জিয়াওমেইকে বলে, তোমার কাজটা আমি করে দিচ্ছি, সব বিচার এখানেই হয়ে যাবে। এটা বলে সে তার তরোয়াল বের করে এবং ইউয়ানকে মেরে ফেলতেই যাবে। ঠিক তখনই জিয়াওমেই এর আগের কিছু ঘটনা মনে পড়ে। কয়েক বছর আগে যখন জিয়াওমেইর বাবাকে প্রিন্স মেরে ফেলার জন্য নিয়ে এসেছিল তখন তিনি বলেছিলেন, এসব কিছু আমি করিনি, এসব অপরাধ মিনিস্টার করে আমাকে ফাঁসাচ্ছে। কিন্তু সে কোনো কথা না শুনে জিয়াওমেইর চোখের সামনে তার বাবাকে মেরে ফেলেছিল ঠিক একইভাবে। কিন্তু এবার সে আর ইউয়ানকে মরতে দেয় না, সে ওই তরোয়াল ধরে ফেলে আর ইউয়ানকে বাঁচায়। সে প্রিন্সকে বলে, আপনাকে বিচার করতে হবে না, এটা এখন কোর্ট দেখবে, তাকে নিয়ে গিয়ে সবকিছু প্রমাণ করা হবে। তখন প্রিন্স আর কোনো কিছু না বলে সেখানে থেকে চলে যায়, আর সেও ইউয়ানকে সঙ্গে করে নিয়ে ডক্টর দেখাতে যায়। সেই সময় ইউয়ানের আগের কথা মনে পড়ে, যেই দিন প্রিন্স তাকে বাঁচিয়েছিল আর তার চোখের পানি মুছে বলেছিল, এখন থেকে তোমার একমাত্র পরিবার হলাম আমি। ইউয়ানের পরিবার বলতে কেউ ছিল না, একমাত্র বেনকে ভরসা করে সে তার সঙ্গে এসেছিল। এরপর থেকে সে সব সময় তাকে প্রোটেক্ট করত, যে তাকে টাচ করতো তার হাতও কেটে দিত আর তাকে বলতো, তোমাকে কেউ টাচ করতে পারবে না, আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব। সেই মানুষই কিনা আজকে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এটা ভেবেই তার অবাক লাগছে। আজ তার মনে হচ্ছে যেন রাজা শুধুমাত্র তাকে ইউজ করছিল এতদিন। সে এসব ভাবতে ভাবতেই জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে জিয়াওমেইর বাসায় দেখতে পায়। তার পেটের ক্ষত স্থানে অনেক বেশি ব্যথা ছিল, সে উঠতেও পারছিল না। তখন জিয়াওমেই তাকে উঠতে বারণ করে আর বলে, তুমি কোথায় যেতে চাও? তখন সে বলে, আমার তো যাবার কোনো জায়গাই নেই, দেখতে পাচ্ছ না যাকে আমি সবচেয়ে ভরসা করেছিলাম সে আমাকে ধোঁকা দিয়ে দিল, আর তুমি আমাকে কেন বাঁচালে? তখন সে বলে, তোমার সঙ্গে প্রিন্সের অনেক গভীর সম্পর্ক আছে এই জন্য। তখন সে হাসতে হাসতে বলে, তার সঙ্গে আমার কিসের গভীর সম্পর্ক? সে তো শুধুমাত্র আমাকে তার একটা তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে, যাকে ব্যবহার করার প্রয়োজন ব্যবহার করেছে, আর যখন ছুঁড়ে ফেলার প্রয়োজন তখন ছুঁড়ে ফেলেছে। আমার তো দুনিয়াতে আপন বলতে কেউ নেই, এখন আমার আর যাওয়ার কোনো জায়গাই থাকলো না। তখন সে বলে, কে বলেছে তোমার আপন বলতে কেউ নেই? এখন পর্যন্ত আমি তোমার পরিচিত যে কয়জনের সঙ্গে দেখা করেছি এবং তোমার ব্যাপারে জিজ্ঞাসা করেছি তারা সবাই তোমাকে মনে রেখেছে। আর তোমার যদি মনে হয় এই পৃথিবীতে তোমার কেউ নেই, তাহলে তুমি চাইলে আমার বাড়িতে কিছুদিন থেকে যেতে পারো। এমনিতেও তো আমরা বাহিরের কুকুর বিড়ালকে রাখি এবং খেতে দেই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এরপর থেকে সে ওখানেই থাকতে শুরু করে। চুই এবং তার বন্ধু তাকে খেতে দেয়, তারা তিনজন মিলে একসঙ্গে খাবার খায়। তখন সে তাকে বলে, তোমরা কি সব সময় ফ্রাইড রাইসই খেয়ে থাকো? তখন তারা বলে, আরে না না,
মাঝে মধ্যে আমরা নুডলসও খাই। এটা শুনে সে বলে তোমার রান্নাঘর আমাকে দেখাও। রান্নাঘরে গিয়ে দেখতে পায় রান্নাঘরটা একদম পুরনো হয়ে পড়ে আছে, যেন কেউ কখনো এখানে রান্না করে না। তখন তারা বলে আসলে রান্না করার তেমন কেউ নেই। আগে যখন জিয়াওমের বোন এখানে থাকতো চিংঝু, তখন সে মজার মজার রান্না করত। এটা শুনে তার একটু খারাপ লাগে আর সে তাদের দুজনের কাছে থেকে হেল্প চায়। সেই দিন রাতে যখন জিয়াওমি ঘরে ফিরে আসে তখন দেখতে পায় তার সামনে অনেক মজার মজার খাবার রান্না করে রাখা। এই সব কিছু ইউয়ান রান্না করেছিল। সে তাকে বলে আপনি প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে খাবার খান, কিন্তু এখন থেকে আমি রান্না করব, বাসায় খাবার খেতে হবে, বাইরে খাবার প্রয়োজন নেই। সে তাকে চা সার্ভ করছিল, এমনকি তার বাটিতে খাবারও তুলে দিচ্ছিল। এই বিষয়টা তার অনেক ভালো লাগে। ইউয়ান তাকে জিজ্ঞাসা করে খাবার কেমন হয়েছে। চুই আর তার সাথী খাবার খাচ্ছিল আর বলছিল অনেক বেশি টেস্টি হয়েছে, কিন্তু জিয়াওমেই বলে খাবারটা একটু নরম হয়েছে। এটা শুনে তার মন খারাপ হয়ে যায়। এটা দেখে জিয়াওমেই বলে তবে খাবারটা খুব টেস্টি ছিল, আমার মনে হয় পরবর্তীতে তুমি আরো ভালো রান্না করবে। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। জিয়াওমেই তাকে ভালো ভালো খাবার খেতে বলে এবং এখানেই থাকতে বলে। তখন সে বলে আমি তো এখানেই থাকবো, কোথাও যাব না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এখন তারা দুজন মনে মনে ভাবছিল তারা দুজন নিশ্চয়ই একে অন্যকে পছন্দ করে, নয়তো তারা দুজন একে অন্যকে দেখলে এত লজ্জা কেন পায়। ইউয়ান এখন প্রতিদিনই তাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে আর তারা সবাই অনেক মজা করে খায়। বাড়ির সব কাজগুলোতে সে হেল্প করে আর তারা দুজনও যেন একে অন্যকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। ইউয়ান জিয়াওমের অনেক কেয়ার করে, যেটা জিয়াওমের অনেক ভালো লাগে। পরদিন সকালে যখন ইউয়ান জিয়াওমের ঘরে যায় তখন সব কাগজপত্রগুলো অগোছালো এবং ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পায়। এজন্য সে ওই সবগুলো কাগজ অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখে। যখন সে এগুলোকে গুছিয়ে রাখছিল তখনই সেখানে জিয়াওমেই এসে অনেক রেগে যায় আর বলে আমার এখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজ আছে, তুমি এগুলোকে কেন ধরেছো? ইউয়ান তাকে বলে আমি তো এগুলো শুধু একটু গুছিয়ে রাখছিলাম, সবগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু সে অনেক রাগ দেখায় আর বলে তোমাকে এখানে থাকতে দিয়েছি মানে এই নয় যে তুমি আমার সবকিছু ধরবে। আমার পারমিশন ছাড়া এগুলো কেন ধরেছো? এখানে থেকে চলে যাও। তখন সে মন খারাপ করে সেখানে থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে জিয়াওমেই বুঝতে পারে যে ইউয়ান আসলে তার বইপত্রগুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছিল, তার হাতের কাছে রেখেছিল, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ওপরে রেখেছিল। এসব কিছু দেখে সে নিজের ভুল বুঝতে পারে আর বুঝতে পারে যে সে তাকে কষ্ট দিয়ে ফেলেছে। এজন্য সে তার কাছে যেতে থাকে। পথে চুইয়ের বন্ধু তাকে বলে এক্ষুনি ইউয়ান এখানে থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছিল সে যেন এখন থেকে জিয়াওমির খেয়াল রাখে। জিয়াওমি দৌড়ে বাহিরে যায়, পুরো মার্কেট খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও সে ইউয়ানের দেখা পায় না। অনেক রাত পর্যন্ত তাকে খোঁজার পরে যখন খুঁজে পায় না তখন মন খারাপ করে সে বাড়িতে আসছিল আর মনে মনে ভাবছিল জিয়াও তাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু যখনই সে বাড়িতে প্রবেশ করে তখনই তার সামনে ইউয়ানকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। এমনকি ইউয়ান তাকে দেখে হাসছিল আর তার চোখ পানিতে ছলছল করছিল। তখনই তার অনেক আগের একটা কথা মনে পড়ে যায়, যখন সে অনেক আহত ছিল আর একটা মেয়ে মোমবাতি নিয়ে তার সামনে এসে বলছিল সেই অন্ধকারে এভাবে রক্তাক্ত অবস্থায় কি করছে। পরদিন সকালে ইউয়ান জিয়াওমির ঘরে আসে, তবে সে তার সঙ্গে কোনো কথা বলছিল না। জিয়াওমি তার সঙ্গে কথা বলার জন্য লাইব্রেরিতে ঘুরে বেড়াচ্ছিল তার পিছু পিছু, কিন্তু এরপরেও ইউয়ান তার সঙ্গে কোনো কথা না বলে তাকে ইগনোর করে যাচ্ছিল। এই বিষয়টা তার অনেক খারাপ লাগে। এবার সে ইউয়ানকে জিজ্ঞাসা করেই বসে যে সে তার সঙ্গে কেন কথা বলছে না, সে কি তার সঙ্গে রাগ করে আছে। ইউয়ান বলে আমি তো এখানে কাজ করতে এসেছি, কাজ ছাড়া অন্য কোনো কিছু তো আমার এখানে করা যাবে না, সেই অধিকার তো আমার নেই, এজন্য আমি বাড়তি কোনো কথা বলতে চাই না। তার এই কথা শুনে জিয়াওমেইয়ের একটু খারাপ লাগে। সে তাকে বলে আমি এই 3 দিনে বুঝতে পেরেছি তোমার আমাদেরকে 3 বেলা খাবার সার্ভ করা, সবকিছু গুছিয়ে রাখা, এই সবকিছু আসলে তুমি মন থেকে করো। আমি এখানে তোমাকে থাকতে দিলেও তুমি আমার এই ঘরটাকে একদম নিজের বাড়ির মতো করে রেখেছো। তুমি না থাকলে হয়তো এত সুন্দর পরিপাটি করে আমার এই ঘরটাকে কেউ সাজাতে পারতো না। তার এই কথা শুনে ইউয়ান একটু অবাক হয়ে যায়। তখন জিয়াওমেই আবার নিজের অহংকার ধরে রাখতে তাকে বলে বাহিরে যাও, উঠোনটা নোংরা হয়ে আছে, ঝাড়ু দাও গিয়ে। এটা শুনে সে বিরক্ত হয়ে বাহিরে গিয়ে ঝাড়ু দিচ্ছিল। ঠিক তখনই চেরি ফুল গাছ থেকে চেরি ফুলের পাপড়ি পড়তে শুরু করে। এটা তার অনেক ভালো লাগে। তখনই সে তার সামনে জিয়াওমেইকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে এই পরিবেশটাকে রোমান্টিক বানানোর জন্য চুই আর তার বন্ধু মিলে নকল পাপড়ি ছড়াচ্ছিল। এটা আসল গাছের পাপড়ি ছিল না, বরং তারা এক্সট্রা করে ছড়াচ্ছিল যেন তারা দুজন একে অন্যের প্রেমে পড়ে যায়। তাকে দেখে মনে মনে ইউয়ান ভাবছিল এটা কি ধরনের অনুভূতি হচ্ছে। তখনই গতকালকে রাতের
সিন দেখানো হয়। গতকাল রাতে যখন ইউয়ান জিয়াওমির বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল তখনই হঠাৎ বাজারে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ইউয়ানকে প্রিন্স বেন ওয়াং তার সঙ্গে করে নিয়ে এসেছিল। ইউয়ানের শরীরে থাকা পয়জন অনেক ছড়িয়ে পড়েছিল, এটা দেখে সে তার সেবা করতে যায়, কিন্তু ইউয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তাকে ধাক্কা দিয়ে ফেলে সেখানে থেকে চলে আসছিল। রাজা তাকে বলে, তুমি কতদিন ঔষধ না নিয়ে বেঁচে থাকবে, এভাবে চলতে থাকলে তো তুমি মারা যাবে। তখন সে প্রিন্সকে বলে, আমি মরি নাকি বাঁচি তাতে কি আপনার কিছু যায় আসে? আমি তো শুধুমাত্র আপনার কাজের একটা জিনিস ছিলাম। আমি যখন আপনার কাজে আসেনি তখন আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এটা শুনেই সে ওখানে বসে কান্না করতে শুরু করে আর বলতে শুরু করে, আমার হাত দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। মনে আছে এই হাত দিয়েই একদিন তোমাকে আমি বাঁচিয়েছিলাম? যখন ইউয়ান তার কাছে যায় তখন সে ইউয়ানের হাত দিয়ে নিজের পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে সে অনেক অবাক হয়ে বলে, আপনি কি চান? প্রিন্স তখন বলে, আমি চাই আমার বাবা যেন আমাকে রাজা বানিয়ে দেয়, সেজন্য আমার তোমাকে প্রয়োজন। তুমি আমাকে 1000 অফ সৌভিগ্নন নিয়ে এসে দেবে। এটা আমার কাছে থাকলেই কেবলমাত্র আমি রাজা হতে পারবো, আর এটা পাওয়ার জন্য তোমাকে আমার প্রয়োজন। জিয়াওয়ের কাছে এটা আছে, তুমি শুধু জিয়াওমিং এর কাছে থেকে এটা উদ্ধার করে নিয়ে এসে আমাকে দাও, তাহলে আমি রাজা হয়ে যাব। আর এরপরে আমি তোমার সমস্ত অসুখ ভালো করে দেব, এটার অ্যান্টিডোট দিয়ে দেব, আর তোমাকে ছেড়ে দেব। এটা শুনে সে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে। এরপরে সে প্রিন্সকে বলে, ঠিক আছে, এবার আমি শেষবারের মতো আপনাকে একটা সাহায্য করব। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এই সবকিছুই সে জিয়াওমের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল। সেই দিন রাতে সে জিয়াওমের ঘরে লুকিয়ে লুকিয়ে যায়। জিয়াওমেই যখন ঘুমিয়েছিল তখন সে তার পুরো রুমে সার্চ করে সেই জিনিসটা খুঁজছিল যেটা তাকে প্রিন্স নিয়ে এসে দিতে বলেছিল। খুঁজতে খুঁজতে সে যখন জিয়াওমের শরীরেও খুঁজতে শুরু করে তখন তার ঘুম ভেঙে যায় আর সে তাকে নিজের চাদরের নিচে নিয়ে নেয়। সে তাকে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি কি করছো? তুমি এখানে কি করতে এসেছো? তাকে দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে চলে যায়। সে বেরিয়ে যাওয়ার পরে জিয়াওমেই অনুভব করতে পারে ইউয়ানের সঙ্গে তার এত রুড ব্যবহার করা ঠিক হয়নি। মেয়েটা শুধু শুধুই ভয় পেল। এদিকে ইউয়ান অন্য একটা রুমে গিয়ে সবকিছু খুঁজে দেখতে শুরু করে। তার ফাইলগুলো খুঁজতে খুঁজতে সে একটা ফাইল দেখতে পায় যার ভেতরে একটা মেয়ের ছবি আঁকানো ছিল, আর ছবিটা অনেকটা তার মতোই দেখতে ছিল। পরদিন সকালে সে জিয়াওমের সামনে বসে ওই ছবির কথাই ভাবছিল। সে ভাবছিল জিয়াওমেই তাহলে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। কিছুক্ষণ পরে সেখানে চুই আর তার বন্ধু আসে। জিয়াওয়ের বোন তার জন্য কিছু সুস্বাদু খাবার আর মিষ্টি পাঠিয়েছে। এটা শুনে সে এটা রেখে যেতে বলে। যখন তারা এটা রেখে যায় তখন সে ওই মিষ্টি ইউয়ানকে দিয়ে বলে, তুমি এটা খাও, তোমার ভালো লাগবে, এই মিষ্টিটা খুবই সুস্বাদু। কিন্তু ইউয়ান এটা না খেয়ে বলে, এত আদিক্ষেতা করতে হবে না, আপনার যেগুলো পছন্দের মানুষ আছে তাদেরকে নিয়ে গিয়ে খাওয়ান। এটা বলে সে চলে যায়। তখন জিয়াও অনেক অবাক হয়ে যায় তার কথা শুনে। এরপরে একদিন যখন ইউয়ান সেই প্রাসাদে ঘুরে বেড়াচ্ছিল তখন সে একটা রুম খেয়াল করে যেখানে থেকে চুই বের হচ্ছিল, আর সেই রুমটা তালা দিয়ে রাখছিল। সে প্রায় খেয়াল করে এই রুমে কেউ প্রবেশ করে না, শুধুমাত্র জিয়াওমেই আর চুই ছাড়া। এই জন্য সে ভাবছিল এই রুমে নিশ্চয়ই সেই জিনিসটা আছে যেটা সে খুঁজছে। পরদিন সকালে যখন জিয়াওমেই বাহিরে চলে যায় তাদের তিনজনকে রেখে, তখন সে কৌশল করে চুইয়ের বান্ধবীকে একটা ঔষধ দিতে পাঠিয়ে দেয় আর চুইকে বলে, তুমি গোসল করে এসো, অনেক গরম পড়েছে। তখন সে নিজের পোশাকে থাকা বেশ কয়েকটা জিনিস তার হাতে দেয়, সেই চাবিটাও দেয়। চাবি পেতে সে প্রথমে খুশি হয়ে যায়, কিন্তু এরপরে চুই আবার সেই চাবি নিয়ে চলে যায়। চুই যখন গোসল করে ফিরছিল তখনই তার বন্ধুর সঙ্গে দেখা হয়। তার বন্ধুর হাতে থাকা টোপলা সে নিতে চাইছিল, কিন্তু সে কিছুতেই এটা দেখাতে চাইছিল না। সে তাকে বকা দিয়ে বলে, আমি তোমাকে প্রত্যেক দিন বলি আমার সঙ্গে গোসল করতে, কিন্তু একদিনও তুমি আমার সঙ্গে গোসল করো না। তোমার কাছে থেকে আমার পিঠটা আমি ভালো করে পরিষ্কার করে নিতাম, কিন্তু তুমি তো তাও করো না। তখন সে বলে, আমার সঙ্গে তোমার গোসল করতে হবে না, আমি অন্য কারোর সঙ্গে গোসল করা পছন্দ করি না। চুই তার হাতে থাকা ব্যাগ দেখতে চাইলে সে দিচ্ছিল না। তখনই হঠাৎ করে ব্যাগের ভেতরে থেকে একটা মেয়ের পোশাক বেরিয়ে আসে। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। তখন তার বন্ধু পড়ে যায় বিপদে, কারণ যত সম্ভব সে কোনো ছেলে নয়, সে হলো একটা মেয়ে। কিন্তু তার বন্ধু এটা জানে না। তার বন্ধুও বিষয়টি বুঝতে পারে না। সে শুধু তাকে বলে, আমি বুঝতে পেরেছি বিষয়টি, তোমারও মেয়েদেরকে পছন্দ তাই না? এখানে থেকে তো মেয়েদের সঙ্গে দেখা করতে পারো না, তাই মেয়েদের কাপড় চুরি করছো? সমস্যা নেই, আমি কাউকে এটা বলবো না। কিন্তু সে এরপরে মজা করে এই বিষয়টা ইউয়ানকে বলতে যেতে চাইছিল, তখনই তার বন্ধু তার মুখ চেপে ধরে আর সে তার শরীরের উপরে পড়ে যায়। তখন তাদের দুজনের একে অন্যের দিকে চোখে চোখ পড়ে, আর একই সাথে চুইয়ের মিডিল পয়েন্টেও ব্যথা লেগে যায়। সে আর উঠতেই পারছিল না। তার বন্ধু ওখানে থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পরে ইউয়ান তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন সে বলে, তেমন কিছু হয়নি, আমি আকাশ দেখছি। এখন সে তার হাতে ওই রুমের চাবিটা দিয়ে দেয় আর বলে সে যেন এই চাবি নিয়ে গিয়ে ওই রুমটা পরিষ্কার করে। তখন সে বলে, ওই রুমে প্রবেশ
করার অনুমতি আমার আছে? চুই বলে, জিয়াওমেই বলেছে এখন থেকে তুমি স্বাধীন, তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, তোমাকে কেউ আটকাবে না। এটা বলে সে ওখানে থেকে খোঁড়াতে খোঁড়াতে চলে যায়। ইউয়ান এরপরে সেই চাবি নিয়ে রুমের ভেতর প্রবেশ করে। সে সবকিছু সার্চ করে দেখে, তেমন কিছু পায় না, কিন্তু পাশেই সে পর্দা দিয়ে ঢাকা কিছু দেখতে পায়। পর্দাটি সরালে সে দেখতে পায় ওখানে দুইজন মানুষের স্মৃতিস্তম্ভ রাখা আছে, যারা এই দেশ স্বাধীনের জন্য অনেক বড় অবদান রেখেছে। বিশেষ করে সেখানে জিয়াওমেইর বাবার স্মৃতিস্তম্ভ এবং তাকে সম্মান করে বিভিন্ন জিনিস লেখা ছিল। এখন ইউয়ান বুঝতে পারে আসলে জিয়াওমেইকে সবাই যতটা খারাপ বলে সে ততটা খারাপ নয়, আর এই পৃথিবীতে তার আসলে আপন বলতে তেমন কেউ নেই, সে একদম একা। তখনই তার কোনো কিছু একটা মনে পড়ে। এদিকে আমরা জিয়াওমেইকে দেখতে পাই। এটা হলো সেনাপতির ছেলে, সে খুব একটা ভালো নয়। তারা চায় তার বোনের সঙ্গে জিয়াওমেইর বিয়ে দেবে, যার নাম হচ্ছে আন, কিন্তু সে এই বিয়েতে রাজি ছিল না। সে তাকে চা সার্ভ করে। চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই জিয়াওমেই যখন বাড়ি ফিরে যেতে চাইছিল তখনই তার মাথা কেমন যেন ঘুরে ওঠে। তখন ছেলেটি হাসতে হাসতে তার দাসীদেরকে ডাকে আর তাকে সিডিউস করতে বলে। আসলে সেখানে যেই ধোঁয়া ছড়ানো হয়েছিল এটা সিডিউসিং ধোঁয়া ছিল। এটার কারণে জিয়াওমেইয়ের শরীর খারাপ করতে শুরু করে আর তার কামনা বাসনা জাগতে শুরু করে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নিয়ে সেখানে থেকে পালাতে শুরু করে। সেই ছেলেটি পিছু করতে করতে হঠাৎ দেখতে পায় জিয়াওমেই কোথাও যেন গায়েব হয়ে গিয়েছে। পাশের সুইমিং পুলে ইউয়ানকে দেখে সে আর বেশি কিছু না বলে অন্যদিকে জিয়াওমেইকে খুঁজতে চলে যায়। ইউয়ান আসলে এই বিষয়টা আগেই টের পেয়েছিল। সে জিয়াওমেইকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু জিয়াওমেইয়ের শরীর খারাপ বুঝতে পেরে সে তাকে বাইরে যেতে বারণ করছিল। জিয়াওমেই বাইরে যেতে চাইলে সে তাকে বাধা দেয়। তখন সে ইউয়ানকে নিজের কাছে টেনে নেয় আর তাকে বলে কোনো কিছু বলো না, একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো। এটা বলেই সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ইউয়ানকে কিস করতে শুরু করে। তখন তো ইউয়ান একদম অবাক হয়ে যায়। পরদিন সকালে যখন জিয়াওমেই এর ঘুম ভাঙে তখন পাশে ইউয়ানকে বসে থাকতে দেখতে পায়। গত রাতের ঘটনা তার মনে পড়লে সে অনেক লজ্জা পায়। সে ইউয়ানকে বলে, গত রাতের ঘটনার জন্য আমি লজ্জিত, আমি এর জন্য দায়ী থাকবো, তুমি চিন্তা করো না। এটা শুনে ইউয়ান তার আরো কাছাকাছি চলে যায় আর বলে, কেন, এখন আপনি কি করতে চান? আপনি কি আমাকে স্বীকৃতি দিবেন? তাকে এত কাছাকাছি আসতে দেখে সে একটু ইতস্তত বোধ করে আর গতকালকের রাতের কথা আবারও মনে পড়ে যায়। গতকালকে ইউয়ান তাকে পানিতে ফেলে দিয়েছিল, যার ফলে তার সেই বিষ কেটে গিয়েছিল। এই সময় সে ইউয়ানের কাঁধে একটা চিহ্ন দেখতে পায়। ইউয়ান যদিও সেইটা ঢেকে ফেলে, কিন্তু এরপরে আবার তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। সে বুঝতে পারে বিষের প্রভাব আবারও শুরু হয়ে গিয়েছে। তার এখন প্রিন্সের কাছে যেতে হবে অ্যান্টিডোট নেওয়ার জন্য। জিয়াওমেই তাকে জিজ্ঞাসা করে তার শরীর এমন গরম হয়ে যাচ্ছে কেন, কিন্তু সে তাকে কোনো উত্তর না দিয়ে সেখানে থেকে বেরিয়ে যায়। সোজা সে প্রিন্স বেন ওয়াং এর কাছে যায়। বেন ওয়াং তাকে বলে, তুমি সবসময় এই সময় কেন আসো যখন তোমার অ্যান্টিডোটের প্রয়োজন হয়? অন্য কোনো সময় আমার সঙ্গে দেখা করতে মন চায় না? তখন সে বলে, আমি ব্যস্ত ছিলাম, আপনি যে কাজ বলেছিলেন আমি সেটা করছি। তখন সে বলে, শুনলাম গত রাতে নাকি জিয়াওমেই সেনাপতির ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। তখন সে বলে, এই বিষয়ে আমি কিছুই জানি না। তার অবস্থা খারাপ দেখে বেন ওয়াং তাকে ঔষধ খাইয়ে দেয় আর তাকে বলে সে যেন জিয়াওমেইয়ের বেশি কাছাকাছি না যায়। তাকে মনে রাখতে হবে যে সে বেন ওয়াং এর পরিবারের অংশ। জিয়াওমেই তাকে কথা দেয় যে সে তাকে যে কাজ দিয়েছে সে ওইটা অবশ্যই পূরণ করবে। এটা বলে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে জিয়াওমেই তাদের দুজনের সঙ্গে বসে প্ল্যান করছিল, কারণ আজকে তাদের শহরে এমন একটা দল আসবে যাদেরকে তাদের ধরতে হবে, কারণ এই দলের লোকেরা বিভিন্ন ধরনের ওয়েপেন বিক্রি করে যেগুলো মানুষদের জন্য ক্ষতিকর। তারা অবৈধভাবে ব্যবসা করে। তাদেরকে ধরার জন্যই জিয়াওমেই আজকে বাজারে যাবে। আর তাদেরকে চেনার উপায় হলো তারা সব সময় লাল রঙের কোনো কিছু নিয়ে থাকে, বিশেষ করে হাতে পাখা নিয়ে থাকে। কিন্তু সেখানে যাওয়ার জন্য তার সঙ্গে একটা মেয়ের প্রয়োজন, যাকে দেখলে তারা বুঝতে পারবে না যে সে তাদেরকে ফলো করছে। এটা শুনে চুই মেয়ে সেজে অ্যাক্টিং করে, কিন্তু তার অ্যাক্টিং এবং মেকআপ দুইটাই অনেক খারাপ ছিল। তারা দুজনে এটা দেখে হেসে ফেলে। তখন ইউয়ান সেই রকম করেই অ্যাক্টিং করে। এটা দেখে আবার জিয়াওমেইয়ের পছন্দ হয়ে যায়। কেনই বা পছন্দ হবে না, তাকে তো এমনিতেও জিয়াওমেই পছন্দ করে। তো তাদের প্ল্যান মতো পরদিন সকালে তারা দুজন মিলে বাজারে যায়। সেখানে আশেপাশে এমন অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছিল যাদের হাতে লাল রঙের পাখা ছিল। সে তাদেরকে একটু করে ফলো করছিল আর ইউয়ানকে দোকানে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখনই হঠাৎ একটা লোককে দেখে জিয়াওমেইয়ের সন্দেহ হয়। এজন্য সে ইউয়ানকে দোকানে দাঁড়িয়ে থাকতে বলে সেখানে থেকে চলে যায় আর সেই লোকটাকে পাকড়াও করে, কিন্তু বুঝতে পারে এই লোকটা আসলে তাদের দলের নয়। এদিকে ইউয়ান আরো কিছু লোকদেরকে দেখে সন্দেহ করে। সে তাদের পিছু পিছু যেতে থাকে। তাদের পিছু করতে করতে সে একটা জঙ্গলে চলে যায় আর ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। সেই লোকগুলোরও তাকে সন্দেহ হয়, এজন্য তার পিছু করতে শুরু করে। তখন ইউয়ান জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু সেই জঙ্গলে আশেপাশে কেউ ছিল না।
তার খুব ভয় করছিল। এমনই একটা পরিস্থিতি এর আগেও একবার সৃষ্টি হয়েছিল, যখন সে সাহায্য চাইছিল কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি। এজন্য সে ভয় পেয়ে জিয়াওয়ের দেওয়া সেই বাঁশিটা বাজাতে শুরু করে, এই আশা নিয়ে যে জিয়াওমেই তাকে রক্ষা করতে আসবে। কিছুক্ষণ বাঁশি বাজানোর পরে সে ভাবছিল যে সে শুধুই তাকে ভরসা করছে, জিয়াওমে তাকে এখানে কিভাবে খুঁজে পাবে, আর সে হয়তো আসবে না। এটা ভাবতে ভাবতেই সে কারো দৌড়ে আসার আওয়াজ পায়। আসলে এটা জিয়াওমেই ছিল যে তাকে বাঁচাতে আসছিল। ইউয়ান যখন অনেক ভয় পেয়েছিল তখনই তার জিয়াওমেইয়ের দেওয়ার বাঁশির কথা মনে পড়ে। তখন সে ওই বাঁশি বাজাতে শুরু করে, কারণ জিয়াওমেই বলেছিল এই বাঁশি বাজালে জিয়াওমেই যেখানেই থাকুক না কেন সে তাকে উদ্ধার করতে চলে আসবে। বেশ কয়েকবার বাঁশি বাজানোর পরে সে ক্লান্ত হয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে জিয়াওমেই হয়তো আসবে না, সে তার কথা রাখবে না। এটা ভেবে সে হাল ছেড়ে দেয় আর মন খারাপ করে বসে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জিয়াওমেই তাকে উদ্ধার করতে চলে আসে। জিয়াওমেইকে দেখে ইউয়ান তো অনেক অবাক হয়ে যায়। জিয়াওমেই তাকে নিজের বুকে টেনে জড়িয়ে ধরে। তখন সেও অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। এরপরে তারা জঙ্গলের আশেপাশে থাকা একটা বাড়িতে গিয়ে ওঠে। এটা ছিল একটা পরিত্যক্ত বাড়ি। এখানে যাওয়ার পরে ইউয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমি এখানে ছিলাম? জিয়াওমেই বলে, যেই লোকগুলো তোমার পিছু করেছিল আমি বুঝতে পেরেছিলাম, তাদেরকে ফলো করতে করতে আমি এখানে চলে এসেছি। তখন সে একটু হেসে বলে, ফাইনালি তুমি তাহলে প্রমিসটা রাখলে। আমি তো মনে করেছিলাম কেউ আমাকে এই ধরনের প্রমিস দিলে কখনোই রাখবে না। তখন সে জিজ্ঞাসা করে, কেন, কেউ কি তোমার প্রমিস ভেঙেছিল? ইউয়ান বলে, হ্যাঁ, অনেক আগে কেউ একজন আমাকে তোমার মতোই বাঁশি দিয়েছিল আর বলেছিল যখনই আমি বাঁশিটি বাজাবো তখনই সে চলে আসবে, কিন্তু সে আর কখনো আসেনি। জিয়াওমেই তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তাকে ঘৃণা করো? তখন সে বলে, না, আমার তো তার চেহারাই ঠিক মতো মনে নেই, আমি তাকে ঘৃণা করব কি করে? এটা শুনে জিয়াওমেই মনে মনে রেগে যায়। এখন তারা দুজন ঘুমানোর জন্য প্ল্যান করে। ইউয়ান পাশে শুয়েছিল আর তার পাশে বসেছিল জিয়াওমেই। হঠাৎ করে বাতাসে সবকিছু পড়ে যায় আর অন্ধকার হয়ে যায়। ইউয়ান তো ভীষণ ভয় পেয়ে যায়। তখন জিয়াওমেই তার হাতে হাত রেখে তাকে সান্ত্বনা দিচ্ছিল, তাকে ভয় পেতে বারণ করছিল আর চুপচাপ ঘুমিয়ে যেতে বলছিল। এটা বলে তারা দুজনই ঘুমিয়ে যায়। এদিকে প্রিন্স বেন ওয়াং জানতে পারে রাজা আন তার মেয়ের সঙ্গে জিয়াওমেইর বিয়ে ঠিক করেছে। আগামীকালকে জিয়াওমেইকে সেখানে পাঠানো হবে। এটা শুনে তারা একটা সুযোগ নেওয়ার চিন্তা ভাবনা করছিল। পরদিন সকালে যখন তারা দুজন বাড়ি ফিরে আসে তখনই সেখানে রাজা আনের মেয়ে, যার নাম ছিল প্রিন্সেস আন, সে চলে আসে। যদিও এবার তাদের প্রথম দেখা হয়েছিল, তারপরেও প্রথম দেখাতেই প্রিন্সেস অনেক বেশি বকবক করে। তার বেশি কথা শুনে তারা তো বিরক্ত হয়ে যায়। সে রাজকুমারকে বলে, যদিও আজকে আমাদের প্রথম দেখা, কিন্তু তুমি যদি আমার মন জিততে পারো আর তোমাকে দেখে আমার পছন্দও হয়েছে, তাহলে আমাদের 3 দিনের মধ্যে বিয়ে করে ফেলা উচিত। তার এমন কথা শুনে জিয়াওমেই আর ইউয়ান দুইজনই অনেক অবাক হয়ে যায়। প্রিন্সেস আন বেশ কয়েকদিনের জন্য এখন এখানেই থাকবে। বাহিরে এসে এই বিষয়টি নিয়ে চুই আর তার বন্ধু ঝগড়া করতে শুরু করে। চুইয়ের বন্ধু একদমই মেনে নিতে পারছিল না যে জিয়াওমেই এর সাথে ওই খারস প্রিন্সেসের বিয়ে হবে। সে চায় জিয়াওমেই যেন ইউয়ানকে বিয়ে করে, কিন্তু এই বিষয়টি নিয়ে চুইয়ের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়ে যায়, কারণ প্রিন্সেসকে বিয়ে করলে জিয়াওমেই অনেক ক্ষমতার অধিকারী হতে পারবে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ লড়াই শুরু হয়ে যায়, যার কারণে তাদের দুজনের কপালেই 2টা আলু বের হয়ে যায়। লড়াই শেষ করে তারা দুজনই আবার একে অপরের অনেক কেয়ার করছিল, একে অপরের মাথায় বরফের পানি দিয়ে দিচ্ছিল। এদিকে প্রিন্সেস আন যখন বাগানে বসেছিল তখন ইউয়ান তাকে খাবার সার্ভ করে। এই স্যুপ দেখে সে বেশ রেগে যায় আর বলে, আমাকে এই সামান্য স্যুপ সার্ভ করছো? তখন ইউয়ান তাকে এই স্যুপের বিশেষত্ব বলে যে এই স্যুপ পুরো দুনিয়ায় অনেক ফেমাস আর এটা অনেক দামি একটা স্যুপ। তার মুখে মুখে কথা বলতে দেখে তো সে অনেক রেগে যায়। তখনই পাশে জিয়াওমেইকে দেখে সে অ্যাক্টিং করে এবং পড়ে যায়। আর জিয়াওমেইকে বলে এই মেয়েটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সে তাকে মেরেছে, সে যেন তার বিচার করে। কিন্তু জিয়াওমেই ভালো করেই জানতো যে ইউয়ান এমন মেয়ে নয় আর সে এটা করবেও না, এজন্য সে প্রতিবাদ করে। কিন্তু উল্টো ইউয়ান এসে তাকে বলে, হ্যাঁ সে ঠিকই বলেছে, আমি তাকে মেরেছি, আপনি ভালোভাবে দেখুন। কিন্তু জিয়াওমেই জানতো যে এমনটা কিছুই হয়নি। তখন সে রেগে ওখানে থেকে চলে যায়। প্রিন্সেস আন তাকে সময় দিতে বললে সে প্রিন্সেস আনকেও সময় দেয় না। যখন সে চলে যায় তখন প্রিন্সেস আনের মাথায় কিছু একটা ঘুরপাক খায়। এদিকে যখন ইউয়ান বাঁশবাগানে ঘুরে বেড়াচ্ছিল তখনই সে আশেপাশে অদ্ভুত কিছু অনুভব করে। এদিকে তাদের ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। জিয়াওমে অনেকক্ষণ থেকে ইউয়ানের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে তখনও ফিরে আসে না। প্রিন্সেস তাকে বলে অনেক সময় হয়ে গিয়েছে, সে একাই চলে আসবে, চলুন আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু জিয়াওমে ইউয়ানকে না নিয়ে যাবে না। এটা শুনে প্রিন্সেস আনের মাথায় একটা বুদ্ধি আসে। সে তাকে একটা নকল চিঠি দেখিয়ে বলে
বলে সে তো এখানে থেকে চলে গিয়েছে, দেখুন চিঠি লিখে গিয়েছে। কিন্তু এই চিঠি দেখে জিয়ামেই বুঝতে পারে যে এটা নকল। তখন সে প্রিন্সেস আনকে জেরা করে বসে। সে তাকে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে, সত্যি সত্যি করে বলো জিয়ামেই কোথায়। প্রথমে তো প্রিন্সেস আন জেদ করছিল, কিন্তু এরপরে সে ভয়ে বলে দেয়। সে বলে, আমি তাকে বেইদু শহরে 100 টাকার বিনিময়ে বেচে দিয়েছি, এখন সে কোথায় আছে আমি জানি না। তার এই কথা শুনে তো জিয়ামেই অনেক রেগে যায়। এদিকে আমরা ইউয়ানকে একটা বাক্সে বন্দি অবস্থায় দেখি। কয়েকটা মানুষ বাহিরে কথা বলছিল যে আজকে রাতেই তাকে এই শহর থেকে পাচার করে দেওয়া হবে। এসব কিছু শুনে সে অনেক কান্না করছিল আর বলছিল তাকে মুক্ত করে দিতে। কিছুক্ষণ পরেই বাহিরে মারামারির আওয়াজ শোনা যায়, আর এরপরেই জিয়াও তার বাক্সটা খুলে এবং তাকে উদ্ধার করে বাহিরে নিয়ে আসে। বাহিরে এসে তো সে অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি দেখছি সত্যি সবসময় কথা রাখো এবং আমাকে চোখে চোখে রাখো, সবসময় আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। তখন সে বলে, তোমাকে কেন একা একা সেখানে যেতে হয়েছিল? দেখো তো তোমার কারণে আমার সব প্ল্যান ভেস্তে গেল। এটা শুনে আবার তার মন খারাপ হয়ে যায়। তখন সে বলে, হ্যাঁ ঠিকই তো, আপনি আর প্রিন্সেস এখানে ঘুরতে এসেছিলেন, আমার জন্য আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা হলো না। তখন জিয়ামেই আবার বলে, তুমি এসব কি বলছো, আমি সেইটা বোঝাইনি। আসলে এই কথা শুনে তার অনেক বেশি হিংসে হচ্ছিল। এই জন্য আবার ইউয়ান তাকে বলে, আসলে আপনাদের দুজনকে অনেক ভালো মানিয়েছে, আপনারা দুজনই রয়্যাল ফ্যামিলির, সে রাজকন্যা আর আপনিও অনেক বেশি পাওয়ারফুল, আপনাদের দুজনকে আসলে অনেক ভালো মানায়। জিয়ামেই বলে, তুমি এসব কি বলছো? তখন সে বলে, আমি তো ঠিকই বলছি, আর কিছুদিন পরেই তো আপনারা দুজন বিয়ে করতে চলেছেন, আর আপনাদের দুজনের বিয়ে হবে অনেক বেশি জাঁকজমক ভাবে। জিয়ামেই বলে, আমি শুধুমাত্র তার সঙ্গে এমনটা করছি সেটেল ডাউন করার জন্য, আমার অন্য একটা উদ্দেশ্য আছে। কিন্তু সে যেন তার কোনো কথাই শুনছিল না, তাকে উল্টো পাল্টা বলেই যাচ্ছিল। এসব কিছু শুনে এবার জিয়ামেই এর রাগ হয় আর বলে, হ্যাঁ ঠিকই বলেছো, তাহলে তুমি আমাদের দুজনের বিয়ের প্রস্তুতি নাও এবং আমাদের বিয়েটা যেন অনেক দামি হয়। তখন সে বলে, হ্যাঁ ঠিক আছে। এটা বলেই সে বাজারের দোকানগুলোতে যায় আর সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে শুরু করে। ইউয়ান এখানে অনুভব করতে পারছিল যে তার অনেক হিংসে হচ্ছে। জিয়ামেই ওই রাজকন্যার সঙ্গে মিষ্টির জন্য সে একদম ছোট বাচ্চাদের মতো হিংসে করছে, কিন্তু তবুও সে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছিল না। সেখানে একটা মহিলা এসে তাকে একটা ভালোবাসার সুতো দিতে চায়। সে বলে, আজকে একটা বিশেষ দিন, এই সুতোটা অনেক লম্বা এবং এক তারে গাঁথা। আজকের দিনে যদি তুমি তোমার জীবন সঙ্গীকে খুঁজতে চাও তাহলে এই সুতোটা ব্যবহার করো। কিন্তু সে কিছুতেই এটা নিতে চায় না। তখনই তার হাত থেকে সুতোর বান্ডেল পড়ে যায়। সে আস্তে আস্তে সুতোটাকে গুটিয়ে নিতে থাকে। যখন সে কিছু দূর যায় তখন দেখতে পায় এই সুতোর আরেক প্রান্ততে জিয়ামেই ধরে আছে। এটা দেখে তারা দুজনে অনেক অবাক হয়ে যায়, আর তারা দুজনই বুঝতে পারে এর অর্থটা আসলে কি। মানে তারা দুজন একে অন্যের জীবন সঙ্গী হিসেবে একে অন্যকে খুঁজে পেয়েছে। এটা দেখে ইউয়ান মনে মনে ভাবতে থাকে, যদি সে একটা সাধারণ মেয়ে হতো তাহলে কি জিয়ামেই তাকে ভালোবাসতো? সে কি তাকে বলতে পারতো যে সে তাকে পছন্দ করে? জিয়ামেই মনে মনে ভাবতে থাকে, যদি তার রাজনৈতিক বিষয়ে বেশি মাথা ঘামাতে না হতো এবং তার ফিউচার নিয়ে প্ল্যান না থাকতো তাহলে হয়তো এই মেয়েটাকে সে খুব সহজেই আপন করে নিতে পারতো। তারা দুজন যখন একে অন্যের দিকে গভীর মনে তাকিয়েছিল তখন কেউ একজন ইউয়ানকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু জিয়ামেই তাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। ইউয়ান বুঝতে পারে এটা কার কাজ হতে পারে। এই জন্য সেদিন রাতেই সে প্রিন্স বেন ওয়াং এর সঙ্গে গিয়ে দেখা করে আর বলে, আপনি এই কাজটা কেন করলেন? আপনার এই কাজের জন্য আমার পরিচয়টাও গোপন থাকবে না হয়তো। আর আসলে প্রিন্স বেন ওয়াং চাইছিল জিয়ামেই এর সঙ্গে যেন প্রিন্সেস আনের বিয়ে না হয়, নয়তো সে পাওয়ারফুল হয়ে যাবে। যেহেতু সে ওই অ্যারো দিয়ে তাকে আঘাত করতে পারেনি এবং তার ক্ষতি করতে পারেনি, এজন্য তাকে অন্য একটা প্ল্যান ভাবতে হবে। সে এখন চাইছিল যেন জিয়ামেইকে কেউ সিডিউস করে, সে যেন ওই মেয়ের প্রেমে পড়ে যায় আর প্রিন্সেস আনকে রিজেক্ট করে দেয়। তখনই ইউয়ান বলে ওঠে, এই কাজটা আমি করব, এই কাজটা আমি ভালোভাবে করতে পারবো, কারণ আমি জানি তার কি পছন্দ আর কি না পছন্দ। তখন প্রিন্স বেন ওয়াং তাকে এটা করার অনুমতি দিয়ে দেয়। এদিকে জিয়ামেই যখন তার বোনের সঙ্গে বসে কথা বলছিল, তার বোন বুঝতে পারছিল যে তার ভাই আসলে এই বিয়েতে মন থেকে রাজি নয়। এজন্য সে তার ভাইকে বুঝিয়ে বলে, যদি সে মন থেকে রাজি না হয় পরবর্তীতে যেন সে না পস্তায়, সে যেন এখনই বারণ করে দেয়। কিন্তু তার ভাই বলে, কোনো সমস্যা নেই, আমি এটা করব। তার বোন তাকে আরো একবার বুঝিয়ে বলে যে আমি যেই ভুল করেছি রাজাকে বিয়ে করে সারা জীবন পস্তাতে হচ্ছে। আমি এখানে কোনো ভালোবাসা পাই না, কিন্তু সকল সুখ সুবিধা আছে। কিন্তু তুমি তো এখন সুখেই আছো, তোমার তো কোনো সমস্যা নেই। তুমি যদি জীবন সঙ্গী এমন বাছাই করো যাকে বিয়ে করার পরে তুমি তাকে ভালোবাসতে পারবে না, তার থেকে ভালো হয় তুমি আরেকবার ভেবে দেখো
সে তার বোনকে বলে কোনো সমস্যা নেই, আমি বিয়ে করব। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। রাতে ইউয়ান যখন বাড়ি ফিরে আসে ততক্ষণে অনেক বৃষ্টি হচ্ছিল। সে বাড়ি ফিরে দেখতে পায় সব কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেগুলোকে সে গুছিয়ে রাখছিল। তখনই সেখানে জিয়াও মেই আসে। জিয়াও মেইকে দেখে সে মনে মনে ভাবতে শুরু করে প্রিন্স বেনওয়াং তাকে বলেছিল সে যেন জিয়াও মেইকে সিডিউস করে, কিন্তু সে তাকে কিভাবে সিডিউস করবে এটা বুঝতে পারছিল না। ইউয়ান শুধু তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। এটা দেখে জিয়াও মেই তাকে জিজ্ঞাসা করেই বসে যে সে কেন এভাবে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো কিছু প্রয়োজন হলে সে তাকে খুঁজে দেবে। এটা বলে যখন জিয়াও মেই তাকে সাহায্য করার জন্য উঠে যায় তখন সে আবারও সেই কাগজপত্রের মধ্যে ঢুকে যায়। জিয়াও মেই তার পিছু করছিল, তখনই সে সুযোগ বুঝে তাকে কিস করে দেয়। এরপরে তার একটু ভয় করছিল আর লজ্জাও পাচ্ছিল, কিন্তু জিয়াও মেই তাকে বলে এতটুকুতেই হয়ে গেল। এটা বলে সে তাকে ধরে আরো বেশি কিস করতে শুরু করে। এবার যখন ইউয়ান সেখানে থেকে চলে যাচ্ছিল তখনই সে তাকে জড়িয়ে ধরে বলে যদি এমনটা হতো যে আমার মনেই শুধুমাত্র তোমার জন্য অনুভূতি আছে, তাহলে আগামী 10-20 বছরের জন্য আমি এটা আমার মনের মধ্যেই চাপা রেখে দিতাম, কিন্তু যেহেতু তুমিও আমার মতোই একই অনুভূতি নিয়ে বেঁচে আছো, তাহলে আমি এই বিষয়টাকে কিভাবে ইগনোর করতে পারি। তার এই কথা শুনে ইউয়ানও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। বাহিরে চুই এবং তার বন্ধু মিলে একসঙ্গে আতশবাজি জ্বালাচ্ছিল এবং আনন্দ করছিল। সেখানে তারা দুজনও যায়। জিয়াও মেই ইউয়ানের সঙ্গে মিলে একসঙ্গে আতশবাজি জ্বালায়। তারা দুজন এখানে অনেক আনন্দ করে আর তারা দুজনই ভীষণ খুশি ছিল। পরদিন সকালে যখন ইউয়ান বাইরে আসে তখন দেখতে পায় প্রিন্স বেনওয়াং তাকে ডেকে পাঠিয়েছে। যখন সে প্রিন্স বেনওয়াং এর সঙ্গে দেখা করতে যায় তখন আমরা বুঝতে পারি যে বেন সব সময় তাকে চোখে চোখে রাখছে। সে কখন কি করছে, কোথায় যাচ্ছে এবং গতকালকে তারা আনন্দ করেছে এই সবকিছুই সে জানে। ইউয়ান বলে আমি শুধু আপনার হুকুম পালন করছি মাত্র। তখন সে বলে খুবই ভালো, কিন্তু এখন আমার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমার মনে হচ্ছে তারা দুজন যদি বিয়ে করে তাহলে আমার বাবার লাভ হবে আর আমারও রাজা হতে সুবিধা হবে। এজন্য তুমি এখন এমন কাজ করবে যেন তারা দুজন বিয়ে করে আর সে তোমাকে ঘৃণা করে। এটা শুনে সে প্রচন্ড রেগে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু তখনই সে অসুস্থ হয়ে পড়ে। তখন প্রিন্স বেনওয়াং তার কাছে সেই ওষুধটা নিয়ে এসে ধরে বলে এখন তুমি কার সাইড নিতে চাও, আমার সাইড নাকি ওই জিয়াওমের সাইড। সে না চাইতেও তাকে প্রিন্সের সাইড নিতে হয়, কারণ তাকে বাঁচতে হবে। পরদিন সকালে যখন সে প্রাসাদে প্রবেশ করে তখন প্রিন্সেস আন সেখানে ছিল। তার কাছে বিয়ের ইনভিটেশন কার্ড ছিল আর এটা আর কেউ নয় বরং ইউয়ানই তাকে পাঠিয়েছিল। প্রিন্সেস আন সেখানে তাকে অপমান করে চলে যায়। তখন জিয়াও তাকে জিজ্ঞাসা করে আমি কি এমন কোনো কিছু করেছি যা তোমার মন খারাপ করেছে? তখন সে বলে না, কিছুই করেননি। জিয়াও মেই তাকে জিজ্ঞাসা করে হঠাৎ করে সে তার মত পরিবর্তন করলো কিসের জন্য? তখন সে বলে কারণ আমি আপনার যোগ্য নই আর আপনার প্রিন্স আনকে বিয়ে করাই ভালো, নয়তো আপনার জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে, যেটা আমি চাই না। এখন আমরা ভালো আছি কিন্তু ফিউচারে গিয়ে আমরা ভালো নাও থাকতে পারি। আমি প্রথমে চেয়েছিলাম আপনাকে বিয়ে করতে, কিন্তু এখন আমার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, আমি চাই না আপনাকে বিয়ে করতে। আপনি প্রিন্সেস আনকে বিয়ে করুন। এটা শুনে জিয়াও মেয়ের অনেক রাগ হয় আর তাকে বলে ঠিক আছে, তাহলে আমি তোমার ইচ্ছে মতোই সবকিছু করছি। আমি ভেবেছিলাম তুমি অন্য সবার থেকে আলাদা, তুমি অন্তত আমাকে বুঝবে, কিন্তু তুমি আমাকে বুঝলে না। তাহলে এক কাজ করো, 3 দিন পরে আমাদের দুজনের বিয়ে। তোমাকে হয়তো একটু ডিস্টার্ব করতে পারি, কিন্তু বিয়ের পরে তুমি আর আমার সামনে কখনো আসবে না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। ইউয়ান তখন বলে ঠিক আছে। এটা বলে সে অনেক কষ্ট পায়। জিয়াও মেয়ের বোন সেই দিন রাতে একটা পার্টির আয়োজন করেছিল, যেই পার্টিতে প্রিন্সেস আন আসে। সে ইউয়ানকে দিয়ে নিজের ড্রেস পরিষ্কার করিয়ে নেয় আর তাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়, তাকে কষ্ট দেয়। ইউয়ানের অনেক কষ্ট হচ্ছিল তার এই কথাগুলো শুনে। তারপরেও সে প্রিন্সেসকে বলে আপনি চিন্তা করবেন না, জিয়াও এর মনে শুধুমাত্র আপনিই আছেন। এটা শুনে তো সে খুশি হয়ে যায়। তখনই সেখানে জিয়াও মেই চলে আসে আর সে প্রিন্সেস আনের হাত ধরে তার বোনের কাছে প্রিন্সেসকে নিয়ে যেতে থাকে। এটা দেখে তো ইউয়ানের অনেক কষ্ট লাগে। সে আর এই সব কিছু সহ্য করতে না পেরে সেখানে থেকে বেরিয়ে যায়। এই বিষয়টা জিয়াও মেই খেয়াল করে। একই সাথে তার বোনও বিষয়টি খেয়াল করে। এদিকে ইউয়ান চেরি গাছের নিচে চলে যায়। সে অনেক কষ্টে মনে মনে ভাবতে থাকে তার বুকের ভেতরটা এমন শক্ত হয়ে আছে কেন। মনে হচ্ছে কেউ যেন তার বুকের ভেতরে পাথর বেঁধে দিয়েছে। সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। তার প্রচন্ড কান্না পায়। তখনই সে ওই বাঁশিটা বাজায়, যেই বাঁশি জিয়াও মেই তাকে দিয়েছিল। সে আগের সব কথাগুলো মনে করতে থাকে। যখন এই বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে জিয়াও মেই তাকে বাজাতে চলে এসেছিল। সে তার প্রত্যেকটা কথা রেখেছিল, সব বিপদে তাকে সাহায্য করেছিল, তাকে কিস করেছিল।
তাদের ভালোবাসার মুহূর্তগুলো সবকিছু সে মনে করে কান্না করতে থাকে। তখনই সেখানে জিয়াওমেই চলে আসে। জিয়াওমেইকে দেখে সে নিজের চোখের পানি মোছে। সে জিয়াওমেইকে তার বাঁশি দিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু জিয়াওমেই তাকে আটকায় আর বলে, আমি তো তোমাকে অপশন দিয়েছি এবং বলেছি তুমি যেখানেই থাকো না কেন এই বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে আমি তোমার কাছে চলে আসব। তখন সে বলে, অতীতের সবকিছু আমি পেছনে ফেলে রেখে এসেছি, তাই এই বাঁশিটাও আর আমার প্রয়োজন নেই, এটা তুমি রেখে দাও। তখন জিয়াওমেইয়েরও চোখে পানি চলে আসে। সে তার দিকে তাকিয়ে বলে, তুমি নিজের কষ্টটা কষ্ট মনে করছো, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখছো না আমি ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছি? তুমি তোমার চোখ দিয়ে যা দেখছো সেটা তো সত্যি নাও হতে পারে। একবার তোমার মনের চোখ দিয়ে দেখো, তোমার হৃদয় দিয়ে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। তার এই কথা শুনে কিছুক্ষণের জন্য ইউয়ান যেন স্তব্ধ হয়ে যায়। জিয়াওমেইকে তার বন্ধু ডাকতে আসলে সে অনেক মন খারাপ করে চলে যাচ্ছিল। এটা দেখে হঠাৎ করে ইউয়ান আবারও তার বাঁশি বাজিয়ে ওঠে। জিয়াওমেই অনেক খুশি হয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে তারা দুজন এখানে থেকে পালানোর ডিসিশন নিয়ে নেয় আর তারা দুজন একে অন্যের হাত ধরে সেখানে থেকে বেরিয়ে যায়। মজার বিষয় হলো প্রিন্সেস আন তাদেরকে বাধা দিতে চাইলেও তার বাড়ির আর অন্য কেউই তাকে বাধা দিতে চায় না। তারা সবাই তাকে সাপোর্ট করে। এরপরে তারা দুজন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায়। সেখানে অনেক সুন্দর একটা ফুলের গাছ ছিল। এই গাছ দেখে ইউয়ানের অনেক ভালো লাগে। তারা দুজন সেখানেই বসে পড়ে আর আগুন জ্বালিয়ে সময়টা উপভোগ করছিল। ইউয়ান তাকে বলে, তুমি জানো আগে আমি এখানেই থাকতাম। একটা সময় ছিল যখন আমি এই গাছের নিচে অনেক সময় কাটাতাম, কারণ আমাকে অনেকদিন আগে একটা ছেলে প্রমিস করে বলেছিল যে সে আমার সঙ্গে এখানেই দেখা করতে আসবে। সে আমাকে একটা বাঁশিও দিয়েছিল ঠিক তোমার মতো। সে বলেছিল এই বাঁশি যখনই আমি বাজাবো তখনই সে চলে আসবে, কিন্তু আমি অনেকবার বাঁশিটি বাজিয়েছিলাম, সে কখনোই আসেনি। এটা শুনে জিয়াওমেই তাকে জিজ্ঞাসা করে, তোমার কি তার চেহারা মনে আছে? তখন সে বলে, না, তার চেহারাটা আসলে আমার সঠিক মনে নেই, কারণ তার চেহারার উপরে রক্তের দাগ ছিল। এটা বলে যখন সে তার হাত দিয়ে জিয়াওমেইয়ের চেহারার উপরে রক্তের দাগগুলো দেখিয়ে দিচ্ছিল তখন সে বুঝতে পারে সেটা আর কেউ নয় বরং জিয়াওমেই ছিল। আসলে বেশ কয়েক বছর আগে আহত অবস্থায় জিয়াওমেই এই গাছের নিচে পড়েছিল। তখনই সেখানে ইউয়ান তাকে সাহায্য করতে আসে। সেই দিন জিয়াওমেইয়ের চোখের সামনে তার বাবাকে মেরে ফেলা হয়েছিল আর সেও বেশ আহত ছিল, কিন্তু ইউয়ান তার সেবা করে, তাকে ঔষধ খাওয়ায় এবং সুস্থ করে তোলে। কিন্তু ইউয়ান আর এখানে থাকতে চাইছিল না, তার কাজ আছে, এজন্য তাকে যেতে হবে। ইউয়ান তাকে যেতে বাধা দিলে জিয়াওমেই তাকে একটা বাঁশি দেয় আর তাকে বলে, আমি আমার কাজ শেষ করেই চলে আসব, আর যদি আমার আসতে দেরি হয় তুমি এই বাঁশিটা বাজিও, তাহলে আমি সেই পাম গাছের নিচে চলে আসব তোমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু সেই দিন জিয়াওমেই যাওয়ার পরে তার কাজ শেষ করে সে আসতে চেয়েছিল, কিন্তু হঠাৎ তার বোন অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার আসতে দেরি হয়ে যায়। সে ওই পাম গাছের নিচে এসেছিল ঠিকই, কিন্তু সেখানে এসে সে আর ইউয়ানের দেখা পায়নি, বরং তার দেওয়া সেই বাঁশিটা সে পড়ে পেয়েছিল। এরপরে সে ইউয়ানকে অনেক খুঁজেছিল, কিন্তু আশেপাশের মানুষেরা বলেছিল তাকে কিছু গ্যাংস্টাররা ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। ইউয়ান বলে সেদিন গ্যাংস্টারের হাত থেকে তাকে একজন বাঁচিয়েছিল। সে জিয়াওমেইকে জিজ্ঞাসা করে, কিন্তু তোমার আঁকানো একটা মেয়ের ছবি আমি দেখেছি, সেই মেয়েটা কে? জিয়াওমেই তাকে বলে, সেই মেয়েটাই হলো তুমি, যে সব সময় আমার মনে বিরাজ করো। তুমি ছাড়া আমার মনে আর কাউকেই জায়গা দিতে পারিনি। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা দুজন একসঙ্গে সেখানে বসে পূর্ণিমার চাঁদ দেখে। তারা দুজন অনেক রোমান্টিক সময় কাটায়। জিয়াওমেই তার কোলে মাথা রেখে তাকে বলছিল, আমার বোন আর কিছুদিন পরে যখন রাজপ্রাসাদে একটা সন্তানের জন্ম দেবে তখন আমি স্বাধীন হয়ে যাব। আমি যখন চিন্তামুক্ত হব তখন তোমার সঙ্গে অনেক ভালোভাবে থাকতে পারবো। তখন ইউয়ান তাকে বলে, আমরা দুজন দূরে ওই মাউন্টেনে চলে যাব, সেখানে তুমি ছাত্রদেরকে পড়াবে আর আমি তোমার সংসার করব। আমাদের ছোট্ট একটা সংসার হবে, একদম সাজানো গোছানো। তাদের এই কথার মাঝেই সেখানে চুই চলে আসে আর তাদেরকে বলে, আগামীকালকে জিয়াওমেই আর ইউয়ানকে রাজপ্রাসাদে ডাকা হয়েছে। পরদিন সকালে যখন জিয়াওমেই রাজার সঙ্গে দেখা করতে যায় তখন রাজা তাকে জিজ্ঞাসা করে সে কেন তার মেয়ে আনকে বিয়ে করলো না, তাকে কথা দিয়েও কেন কথা রাখলো না। জিয়াওমেই প্রথমেই রাজার কাছে এই বিষয়টির জন্য ক্ষমা চায়। সে বলে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আসলে আমি আপনার মেয়ের প্রতি কোনো ভালোবাসার টান অনুভব করিনি, আর আমার মনে হয় এভাবে আমাদের দুজনের বিয়ে করাও উচিত হবে না। যদিও রাজা মশাই একটু মন খারাপ করেছিলেন, কিন্তু তারপরেও তিনি তাকে বুঝিয়ে বলেন, আসলে আমি চেয়েছিলাম তোমার বোন যেহেতু রয়্যাল কনকুবাইন, তাই আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হলে তুমি আরো পাওয়ারফুল হতে পারতে।
তবে তুমি যেহেতু এটা চাইছো না, আমিও তোমাকে আর জোর করব না। কিন্তু তোমাকে আমি একটা দায়িত্ব দেব, এই দায়িত্ব তোমাকে অবশ্যই পালন করতে হবে। আমাদের শহরে চিংঝু জঙ্গলে কিছু সমস্যা হয়েছে। ধীরে ধীরে সেখানকার পশু পাখিরা মারা যাচ্ছে। শোনা যাচ্ছে মানুষেরা নাকি তাদেরকে হত্যা করে নিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যের বাইরে পাচার করে দিচ্ছে। তাই তোমাকে আমি দায়িত্ব দিলাম সেই জঙ্গলটি প্রোটেক্ট করার। তখন সে বলে, অবশ্যই আমি আপনাকে নিরাশ করব না। অন্যদিকে ইউয়ানকে জিয়াওমেই এর বোন বিভিন্ন প্রশ্ন করছিল আর বলছিল, তুমি তো এই বিয়ে থেকে পিছিয়ে গিয়েছিলে, আমার ভাইকে তুমি বলেছিলে যে তুমি আর তাকে পছন্দ করো না, এজন্য সে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আর আজকে তোমার কারণেই রাজামশাই তার প্রতি অসন্তুষ্ট। ইউয়ান তার বোনের কাছে অনেক বেশি ক্ষমা চায় এই বিষয়টির জন্য। সে বলে ফিউচারে এমন ভুল আর কখনো হবে না, সে সবসময় জিয়াওমেইয়ের পাশে থাকবে। এসব কথা শেষে যখন তারা দুজনই বাহিরে একত্রিত হয়, তখন ইউয়ানকে অনেক চিন্তিত দেখে জিয়াওমেই জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? জিয়াওমেই বলে আজকে সে তার বোনের সঙ্গে কথা বলেছে। শেষে সে তার বোনের 3টা প্রশ্নের উত্তর দিয়েছে, তবে সে জানে না সেই 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পেরেছে কিনা। প্রশ্নটা ছিল এমন, তার বোন তাকে জিজ্ঞাসা করেছিল, ধরো একটা সুন্দর পাম গাছের নিচে একটা মানুষ এবং কিছু পাখি আসলো, তাহলে তুমি সেখানে কাকে থাকতে দেবে, মানুষগুলোকে নাকি পাখিগুলোকে? তখন সে বলে পাখিগুলোকে। এরপরে বোন বলে সেই গাছে প্রচন্ড পোকামাকড় হয়েছে, সেই গাছটা খুবই কষ্ট পাচ্ছে, এখন তুমি কি করবে? তখন সে বলে ওই পোকামাকড়গুলোকে তুলে সাফ করে দেব। যদি আমি সবগুলো পোকামাকড় উপড়ে ফেলতে নাও পারি, কিছু তো পারবো, এতে করে গাছটা একটু আরাম পাবে। এরপরে তার বোন তাকে জিজ্ঞাসা করে, কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো ধুলো বালি উড়ে এলো, তখন তুমি কি করবে? তখন সে বলে আমি সেগুলোকে থাকতেই দেব, কারণ গাছের জন্য তো এগুলো ক্ষতিকর নয়। এবার তার বোন বলল, ধরো কিছুদিন পরে সেই পাখিগুলো চলে যাওয়ার সময় এসে গেল, আর সেই পাখিগুলো ওখানে থেকে চলে গেল, তাহলে সেখানে আর কি থাকলো? নিশ্চয়ই সেই জায়গাটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। তখন সে বলে, কিন্তু এটা কিভাবে হতে পারে? পাখিগুলো চলে গেলে তো সেখানে শুধুমাত্র গাছ একা থেকে যাবে। এই কথাটা শোনার পরে জিয়াওমেইয়ের বোন তাকে একটা বাক্স ধরিয়ে দেয় আর বলে এই বাক্সটা সে যেন জিয়াওমেইকে দেয় এবং তাকে বলে এই বাক্সর যে সঠিক মালিক তাকেই যেন সে এই বাক্স উপহার করে। এটা বলে জিয়াওমেইকে সে ওই বাক্সটা দিয়ে দেয়। বাক্স খুলে একটা চিঠি পায়। জিয়াওমেই চিঠিটি পড়তে শুরু করে। চিঠিতে তার বোন লিখেছিল, তুমি সফল হয়েছ। এটা দেখে সে হাসে, আর এরপরে সে অনেক দামি একটা ব্রেসলেট বের করে। এটা বের করে সে ইউয়ানকে বলে, এটা আমাদের পূর্বপুরুষের তৈরি করা ব্রেসলেট, আমার বোন এটা আমাকে দিয়েছে তোমাকে পরানোর জন্য, সে আমাকে পারমিশন দিয়েছে। এটা বলে সে ইউয়ানের হাতে সেই জেড চুড়িটি পরিয়ে দেয়, আর এরপরে তাকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে এবং সারা জীবন আমার সঙ্গে থাকবে? তখন ইউয়ান অনেক খুশি হয়ে যায় আর রাজি হয়ে যায়। এদিকে রাজামশাই বেনওয়াং এর উপরে ভীষণ রেগেছিল, কারণ সে এবার কৃষকদের উপরে অনেক অত্যাচার করেছে, তাদের থেকে অতিরিক্ত কর আদায় করেছে, যার কারণে কৃষকেরা না খেয়ে মরতে বসেছে। তিনি তাকে বলে, তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? যদি আমার আর একটা ছেলে সন্তান থাকতো তাহলে আমি কখনোই তোমাকে এই পাওয়ারগুলো দিতাম না। বাবার মুখে এই কথা শুনে বেনওয়াং রেগে সেখানে থেকে চলে যায়। প্রাসাদে ফিরে সে জানতে পারে ইউয়ান এখনো তার সঙ্গে দেখা করতে আসেনি। এটা শুনে তো তার আরো রাগ হয়। তখন সে তার সৈনিককে সেখানে পাঠিয়ে দেয়। ইউয়ান যখন বাইরে থাকা কাপড়গুলো তুলে নিচ্ছিল, তখনই সেখানে বেনওয়াং এর সৈনিক যায় আর তাকে বলে, বেনওয়াং বলেছে এখনই গিয়ে তার সঙ্গে দেখা করতে, নয়তো আমি জিয়াওমেইকে মেরে ফেলবো। তার এই কথা শুনে সে তো অনেক শকড হয়ে যায়। বেনওয়াং এর শিষ্য সেখানে এসে সবকিছু তন্ন করে খুঁজতে শুরু করে। সে আসলে জিয়াওমেইয়ের কাছে থাকা 1000 অফ সৌভিগনন নামক সেই পাথরটা খুঁজে বেড়াচ্ছিল, যেই মূল্যবান পাথর রাজকুমার বেনওয়াং খুঁজে বের করার জন্য দায়িত্ব দিয়েছিল ইউয়ানকে। কিন্তু ইউয়ান সেই দায়িত্ব পালন করেনি, বরং নিজের ভালোবাসার মানুষের কারণে সে এখন ওই রাজকুমারকে ধোকা দিচ্ছে, যে কিনা এক সময় তার প্রাণ বাঁচিয়েছিল। এইসব বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন ইউয়ান তাকে হুঁশিয়ারি করে বলে, এটা জিয়াওমেইয়ের বাড়ি, যদি সে একবার টের পেয়ে যায় তাহলে সে তো মারা যাবে, এমনকি রাজকুমারেরও ক্ষতি হয়ে যেতে পারে। তাদের কথার মাঝেই সেখানে জিয়াওমেই চলে আসে। এটা তারা দুজনই বুঝতে পারে। তখন সে তাকে বলে, আমার কথা শোনো। এটা বলে সে তাকে লুকোতে সাহায্য করে। ততক্ষণে জিয়াওমেই চলে এসেছিল এবং সে কিছুটা টের পেয়েছিল আশেপাশে কেউ আছে। কিন্তু ইউয়ান নতুন মেকআপ ট্রাই করার বাহানা করে তাকে তার কাছে থেকে যেতে দিচ্ছিল না। এদিকে বেনওয়াং এর সেই লোক হঠাৎ করে একটা মূল্যবান জিনিস খুঁজে পায়। এর ভেতরে মূল্যবান একটা পাথর ছিল। কিন্তু এই সব শব্দ জিয়াওমেই শুনতে পায় এবং বুঝতে পেরে যায় সেখানে কেউ আছে। ছেলেটি সেখানে থেকে পালানোর আগেই জিয়াওমেই ইউয়ানের মাথা থেকে হেয়ারপিন খুলে তার দিকে ছুঁড়ে মারে, যে কারণে ছেলেটি মারা যায়। তখন সে তার পকেটের ভেতরে থেকে সেই মূল্যবান পাথর পায় আর বলে, এই পাথরটা অযথাই সব ছেলেপেলেরা চুরি করতে আসে, কিন্তু এটা আসলে তেমন একটা মূল্যবান পাথরও নয়।
তখনই সেখানে থাকা একটা ছবির দিকে ইউয়ানের চোখ যায়। তখনই তার মনে পড়ে 1000 অফ সৌভিগনন সে কোথায় দেখেছে। আর তার এটাও মনে পড়ে যে একটু আগে এই ছেলেটি তাকে বলেছিল যদি সে 1000 অফ সৌভিগনন নামে সেই মূল্যবান পাথরটা সংগ্রহ করে বেনওয়াংকে দিতে না পারে তাহলে সে তার ভালোবাসা জাং জিয়াওমেইকে হারাবে, বেনওয়াং তাকে মেরে ফেলবে। সেদিন রাতে জিয়াওমেই তার বন্ধুর মাধ্যমে জানতে পারে ইউয়ান এখনও রাজকুমারের হয়ে কাজ করছে। এটা জানতে পেরে সে অনেক মন খারাপ করে। সে ভেবেছিল ইউয়ান হয়তো তাকে ভালোবেসে শুধরে গিয়েছে, কিন্তু সে বুঝতে পারে ইউয়ান এখনো তাকে মিথ্যে কথা বলে। সেই দিন সুইমিং পুলে যখন তারা দুজন মিলে গোসল করছিল তখন ইউয়ান তাকে কেক খেতে দেয়। এই সময় জিয়াওমেই তাকে তার হাত ধরে জিজ্ঞাসা করে তুমি কি লুকাচ্ছ আমার কাছে থেকে। ইউয়ান তখন তাকে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু জিয়াওমেই তাকে ধরে ফেলে আর তাকে বলে তুমি কি এখনো আমাকে বিশ্বাসের যোগ্য মনে করো না। ইউয়ান তাকে কোনো কিছুই বলতে পারছিল না, সে একদম থতমত খেয়ে যায়। জিয়াওমেই তার হাতটা শক্ত করে ধরে বলে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, যদি তুমি আমাকে বিশ্বাস করে সারা জীবন আমার সঙ্গে থাকতে চাও তাহলে প্রতিদিন আমরা দুজন একসঙ্গে ঘুম থেকে উঠবো, একসঙ্গে খাবার খাবো, একসঙ্গে ঘুমোতে যাব এবং সুখে দুঃখে সারা জীবন আমি তোমার পাশে থাকবো, তোমাকে আমি প্রোটেক্ট করব, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন তুমি বলো তুমি কি চাও, তুমি আমাকে চাও না। সে তাকে কোনো উত্তর দিতে পারে না। তখনই পাশে থেকে একজন এসে জানায় মেহমান এসেছে, তাদেরকে খাবার দিতে হবে। ইউয়ান তার কথার কোনো উত্তর দেয় না। জিয়াওমেইয়ের একটু মন খারাপ হয়। পরদিন সকালে তারা বাজারে ঘুরতে যায় কিছু কেনাকাটা করার জন্য। জিয়াওমেই সামনে একটা দোকানে যায়, কিন্তু ইউয়ান দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল আর মনে মনে ভাবছিল আমি সারা জীবন একটা মরিচিকার পেছনে ছুটে এসেছি, কিন্তু আমার সামনে সুন্দর একটা ভবিষ্যৎ, এমন একজন মানুষকে আমি পেয়েছি যে এই কয়দিনে আমার জীবনের সকল ইচ্ছা পূরণ করেছে। সে আমাকে সুন্দর একটা জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছে, কিন্তু এর বিনিময়ে সে আমার কাছে কিছুই চায়নি। এটাই তো আমি চেয়েছিলাম, কিন্তু এই সুখ কি আমার চিরস্থায়ী হবে? এখন শুধুমাত্র আমার একটা কাজ করতে হবে, সেটা অবশ্যই আমাকে করতে হবে, আর এরপরেই আমি দায়মুক্ত হতে পারবো। আমি প্রথমে ভেবেছিলাম রাজকুমার হয়তো আমার পরিবার, কিন্তু আমার পরিবার তো এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে মানুষ চিনতে ভুল করেছিলাম, কিন্তু এবার আর কোনো ভুল করতে চাই না। এসব কিছু ভাবছিল আর এক দৃষ্টিতে জিয়াওমেইয়ের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরে জিয়াওমেই যখন পেছন ফিরে তাকায় তখন দেখতে পায় ইউয়ান সেখানে নেই, সে ওখানে থেকে গায়েব হয়ে গিয়েছে। তবে এই বিষয়ে তার খুব একটা চিন্তা হয় না, কারণ সে বুঝতে পেরেছিল ইউয়ান আবারও ফিরে আসবে। সেই দিন রাতে ইউয়ান 1000 অফ সৌভিগনন চুরি করতে যায়, কিন্তু জিয়াওমেই তাকে ধরে ফেলেছিল। যখন সে বুঝতে পারে এটা ইউয়ান তখন সে তাকে যেতে দেয়। ইউয়ান সেই মূল্যবান পাথর নিয়ে সেখানে থেকে চলে যায়। এরপরে সে রাজকুমারের সঙ্গে দেখা করে। প্রিন্স বেনওয়াং তো তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর বলে তুমি আসলে আমার বিশ্বস্ত লোক, এটা বলে তাকে জড়িয়ে ধরতে যায়। কিন্তু সে তার সামনে ওই পাথরটা দিয়ে বলে আমি আপনার 1000 অফ সৌভিগনন নিয়ে এসেছি, যেটা আপনি চেয়েছিলেন। তবে এটা দেওয়ার আগে সে রাজকুমারের কাছে দুইটা জিনিস চেয়ে নেয়। সে বলে আজ থেকে আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি, আমি আর আপনার সঙ্গে কাজ করব না। আর দ্বিতীয়ত এখন থেকে আমাকে আর গ্রিন ব্যাম্বু বলে ডাকা হবে না, আমি আর আপনার গুপ্তচর নই। তার এই শর্তগুলো রাজকুমার একসেপ্ট করতে চাইছিল না। তখন সে তাকে এটা দিয়ে বলে আপনার সঙ্গে যখন থেকে আমার পরিচয় হয়েছে আপনি তো শুধু চেয়েছিলেন আপনার অ্যাচিভমেন্ট, এতদিন ধরে আপনি যেটা চেয়েছিলেন সেটা তো আপনি পেয়ে গিয়েছেন, তাহলে এখন আর আমাকে আপনার জীবনে কি দরকার? এটা শুনে রাজকুমার অনেক কষ্ট পায় আর সে তাকে ওই দিনের গল্প বলতে থাকে যেদিন তাদের প্রথম দেখা হয়েছিল। বাবা আমাকে সব সময় তার অযোগ্য সন্তান মনে করত। সেই দিন তিনি আমাকে মেরেছিলেন। আমি আহত অবস্থায় মন খারাপ করে যখন পাম গাছের নিচে বসেছিলাম তখন তোমার সঙ্গে আমার দেখা হয়। তোমাকে প্রথম দেখাতেই মনে হয়েছিল তুমি আমার আপন কেউ। সেই দিন রাতে যখন তোমাকে ডাকাতেরা ধরে নিয়ে যাচ্ছিল তাদের সঙ্গে লড়াই করে আমার হাত আহত করে তোমাকে বাঁচিয়েছিলাম। এই সব কিছুই কি তুমি ভুলে গেছো? আর এখন তুমি আমাকে বলছো যে তুমি আমাকে ছেড়ে যেতে চাও। তখন ইউয়ান বলে এই বিষয়টির জন্য আমি এখনো পস্তাই, আপনি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু এখন আমি শুধু আপনার কাছে থেকে মুক্তি চাই। তার এই কথা শুনে প্রিন্স একবার কষ্টের হাসি হাসে আর তার কাছে গিয়ে তাকে বলে আমি যে হাত দিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছি তুমি ভাবলে কি করে এই হাত দিয়ে আমি তোমার প্রাণ নিতে পারবো? যাই হোক, তুমি যখন আমার কাছে থেকে মুক্তি চাও, এখানে আসার পরে প্রথম আমি যেভাবে তোমার চুল আঁচড়ে দিয়েছিলাম আমি চাই শেষবারের মতো তোমার চুলগুলো সেভাবেই পরিপাটি করে দিতে। এটা বলে সে তার চুল আঁচড়ে দেয় আর এরপরে তাকে বিদায় জানায়। ইউয়ান তখন তার সঙ্গে করে সেই মূল্যবান পাথর এবং সেই বাক্সটি নিয়েই সেখানে থেকে চলে যায়। এদিকে জিয়াওমেই যখন মন খারাপ করে বসেছিল এবং তার বন্ধু এসে বলছিল সে ওই মূল্যবান পাথর খুঁজে পায়নি, যে এটা চুরি করেছে তাকে তারা শাস্তি দেবে, এসব কথাই হচ্ছিল, তখনই সেখানে চুইয়ের ফ্রেন্ড এসে বলে 1000 অফ সৌভিগনন হারিয়ে যায়নি, এটা খুঁজে পাওয়া গিয়েছে। কেউ একজন সকালবেলা সদর দরজার সামনে এই বক্সটি রেখে গিয়েছে।
তখন সে চেক করে দেখে সত্যি সত্যি এর ভেতরে 1000 অফ সৌভিগননের পাথর আছে। এটা দেখে তো জিয়াওমেই অনেক অবাক হয়ে যায়। তখন পাশে থেকে ছেলেটি বলে, তার মানে কি চোর এটা আবার ফিরিয়ে দিয়ে গিয়েছে? তখনই সে পাশে আওয়াজ পেয়ে বাহিরে যায়, গিয়ে দেখে ইউয়ান তার সামনে। ইউয়ান তার হাতে করে কিছু সবজি আর মাছ নিয়ে এসেছিল। সে তাকে বলে, সকালে আমি একটু বাজারে গিয়েছিলাম, এজন্য ফিরতে দেরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিয়াওমেই তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, দেরি হোক সমস্যা নেই, যতই দেরি হোক, কিন্তু তুমি আমার হয়ে ফিরে এসো, আমি এটাই চাই। এটা বলে তারা দুজনই একে অন্যকে জড়িয়ে ধরে। সেদিন রাতে যখন তারা দুজন একসঙ্গে শুয়েছিল, তখন জিয়াওমেই ইউয়ানকে বলে, আমাকে কথা দাও, এখন থেকে আমাদের দুজনের মধ্যে আর কোনো সিক্রেট থাকবে না। আমার কাছে থেকে তুমি আর কখনো কোনো কিছু লুকাবে না। ইউয়ান তাকে কথা দেয়। তখন তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। দূর থেকে এই সব কিছু আবার চুইয়ের বন্ধু দেখে ফেলে। তখন সেও মনে মনে ভাবতে থাকে, তাহলে আমারও কি এই সিক্রেটটা তাকে বলে দেওয়া উচিত? পরদিন সকালে যখন চুই ব্যায়াম করছিল, তখনই তার বন্ধু বেশি যেই ছেলেটা ছিল, অর্থাৎ সে আসলে একটা মেয়ে, সে তার আসল রূপে তার সামনে চলে আসে। সুন্দরী একটা মেয়েকে দেখে তো চুই সেখানে যায় আর জিজ্ঞাসা করে, লাস্ট টাইম তোমাকে একবার আমি দেখেছিলাম, তোমার নাম কি? তুমি অনেক সুন্দরী। চুই যে তাকে দেখে চিনতে পারেনি, এজন্য সে অনেক বিরক্ত হয়। তখন তার বন্ধু বুঝতে পারে এটা হলো নিং, যাকে সে এতদিন তার বন্ধু ভেবে এসেছে। এসব কিছু জেনে তো সে অনেক অবাক হয়ে যায়। নিং এখন তাকে বলে, আসলে আমি ভাবলাম আমরা দুজন একে অন্যকে এত পছন্দ করি, তাহলে আর এই সিক্রেট কেন রাখবো? শোনো, আমি এই সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি তোমাকে পছন্দ করি, আর তুমি সবসময় আমার সঙ্গে ভালো ব্যবহার করেছো, তাই আমিও এখন থেকে তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। আজকের পর থেকে আমি ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে তুমি তাকাবে না। এটা শুনে তো বেচারা চুপসে যায় আর বলে, ঠিক আছে। এদিকে রাজা দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল। তিনি ঠিক মতো ঔষধ খাচ্ছিলেন না। পরদিন সকালেই সুখবর আসে। পরদিন সকালে জিয়াওমেইয়ের বোন একটা পুত্র সন্তানের জন্ম দেয়, যেটা দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। রাজা সকালে নিজে তার কনকুবাইনের সঙ্গে দেখা করতে আসে। তিনি অনেক খুশি ছিলেন। তিনি নিজের পুত্র সন্তানের সঙ্গে দেখা করতে গেলে দেখতে পায় বিছানায় তাদের পুত্র সন্তান নেই, গায়েব হয়ে গিয়েছে। এটা দেখে তো জিয়াওমেইয়ের বোনের পাগল প্রায় অবস্থা হয়ে যায়। তখন সেখানে একটা ছাগল চলে আসে। এই ছাগলকে দেখে রাজা অনেক অস্থির হয়ে যায়। ছাগলটিকে দেখে রাজা ভীষণ ভয় পাচ্ছিলেন আর বলছিলেন, দ্রুত এটাকে বের করো। এই সব কিছুর পেছনে আসলে প্রিন্স বেন ওয়াং এর হাত ছিল। সে তার বোন আনকে সাজিয়ে দিচ্ছিল আর এই সব কিছু বলছিল যে এই সব প্ল্যান সে নিজে করেছে, আর এই প্ল্যান অনেক ছোট হলেও এটার ইফেক্ট অনেক বড়ভাবে পড়বে। আর ঠিক সেইটাই হয়। রাজা কুসংস্কারে অনেক বেশি বিশ্বাস করতেন, এজন্য সেখানে থাকা একটা সার্ভেন্ট বলে, রাজকুমার গায়েব হয়ে গেল আর সঙ্গে সঙ্গে একটা ছাগলের উদয় হলো। এর মানে হলো জিয়াওমেই এবং তার বোন কালো জাদু করেছে। তারা নিশ্চয়ই কোনো ডাইনি উপাসনা করে আর এর মাধ্যমে বাচ্চা নিয়েছিল, এজন্য সেটা গায়েব হয়ে গিয়েছে। এসব কিছু শুনে তো রাজা ভীষণ রেগে যায়। তিনি তাদের কোনো কথাতেই বিশ্বাস করতে চাইছিলেন না। তখন জিয়াওমেই তার বোনকে বাঁচাতে সব দোষ নিজের উপরে নিয়ে নেয়। এই জন্য রাজা জিয়াওমেইকে শাস্তি দেয়। এই বিষয়টি জিয়াওমেইয়ের বোনের এতটা অপমানজনক লাগে যে তখনই সে তার রুমে গিয়ে একটা চিঠি লেখে আর এরপরে আত্মহত্যা করে। যতক্ষণে জিয়াওমেই সেখানে পৌঁছায় ততক্ষণে তার বোন আত্মহত্যা করেছিল। তার হাতে একটা চিঠি ছিল। ইউয়ানও সেখানে আসে আর এই সব কিছু দেখে অনেক কষ্ট পায়। জিয়াওমেইয়ের বোন তার চিঠিতে লিখেছিল, ভাই, আমি এই শেষ কাজটা তোমার জন্য করে গেলাম, যেন তোমাকে শাস্তি পেতে না হয়। সে এই সব কিছু দেখছিল আর অনেক কান্না করছিল। ইউয়ানের পিছু পিছু সেখানে আবারও একটা ছাগল চলে আসে। এই বিষয়টা দেখে এবার জিয়াওমেই বুঝতে পারে। সে ধীরে ধীরে ইউয়ানের কাছে এগিয়ে যায় আর তার চুলে টাচ করে গন্ধ নেয়। তখন বুঝতে পারে এটা ইপিমিডিয়াম নামক এক ধরনের মেডিসিনের গন্ধ, যে গন্ধে ছাগলেরা আকৃষ্ট হয়। জিয়াওমেই তখন আরো বেশি কষ্ট পায় আর তাকে বলে, তার মানে এই সব কিছুর পেছনে তুমি ছিলে? ইউয়ান তখন তার চুলের গন্ধ নিয়ে বুঝতে পারে এটা আসলে গত রাতের ঘটনা, এটা প্রিন্স বেন ওয়াং এর কাজ। এই বিষয়টি সে তাকে বলতে চাইছিল, কিন্তু জিয়াওমেই তার কোনো কথাই শোনে না। সে রেগে তাকে বলে বসে, তুমি তো সব সময় তার হুকুম পালন করো, তাই না? ইউয়ান তাকে বোঝাতে চাইছিল যে এই সব কিছু সে করেনি, কিন্তু এবার জিয়াওমেই তার কোনো কথাই বিশ্বাস করে না। সে বলে, আমি আর কোনো বিশ্বাসঘাতকতা নিতে পারবো না। এটা বলে সে তার বোনের মরদেহ নিয়ে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে যায়। জিয়াওমেই তার বোনের স্মৃতিতে অনেক বেশি কাতর ছিল। সে অনেক কষ্ট পাচ্ছিল। সে বেশ কয়েকদিন ধরে কিছুই খায়নি। এই জন্য ইউয়ান তার জন্য খাবার নিয়ে আসে। সে তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যেন সে খাবারটা খেয়ে নেয়, কিন্তু সে কোনো খাবারই খাচ্ছিল না। বরং সে তাকে ওই মূল্যবান পাথর দিয়ে দেয় আর বলে, তুমি তো এটাই নিতে এসেছিলে, তাই না?
এই নাও আমি তোমাকে দিয়ে দিলাম, আর এখানে থেকে চলে যাও। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। কিন্তু ইউয়ান সারা রাত বৃষ্টিতে ভিজে তার দরজার বাহিরে বসেছিল, তার কাছে থেকে ক্ষমা চাইছিল, কিন্তু জিয়াওমেই বাহিরে বের হয়ে আসে না। এক পর্যায়ে ইউয়ান অসুস্থ হয়ে ওখানেই পড়ে যায়। জ্ঞান হারানোর আগে দেখতে পায় তাকে প্রিন্স বাঁচাতে এসেছে। এরপরেই সে জ্ঞান হারায়। ইউয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার সামনে বেন ওয়াংকে দেখে চমকে যায়। বেন ওয়াং তাকে স্যুপ খাওয়াতে চাইছিল, কিন্তু সে এটা খায় না, বরং সে তাকে আঘাত করে বসে আর সেখানে থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সে অনেক দুর্বল অনুভব করছিল আর অসুস্থ হয়ে গিয়েছিল। তখন বেন ওয়াং তাকে জিজ্ঞাসা করে, তুমি কতদিন হলো মেডিসিন খাওনি? ইউয়ান দেখতে পায় তার অসুখের অনেকগুলো অ্যান্টিডোট সেখানে রাখা আছে, কিন্তু বেন ওয়াং তো তাকে বলেছিল যে এই অ্যান্টিডোট পাওয়া খুবই দুঃসাধ্য। তখন সে বুঝতে পারে আসলে বেন ওয়াং তার এই অসুস্থতার ঔষধ দিয়ে তাকে নিজের কাছে আটকে রাখছে এবং সে যা চায় সেই সবকিছু সে করিয়ে নিচ্ছে। এজন্য সে একটু স্বাভাবিক হয় আর তাকে ধন্যবাদ জানায়। বেন ওয়াংয়ের কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমি সুস্থই হতে পারতাম না। এত দামি ঔষধ আপনি আমাকে দিয়েছেন। সে এখন এমন চাটুকারিতা করছিল কারণ সে বুঝতে পেরেছিল যদি সে বেন ওয়াংয়ের সঙ্গে উল্টোপাল্টা কিছু করে তাহলে বেন ওয়াং তার জীবনটা নরক বানিয়ে দেবে। এজন্য সে একটু চালাকির সঙ্গে কাজ করে। সে বেন ওয়াংকে জিয়াওমেইয়ের ব্যাপারে খারাপ খারাপ কথা বলে। সে বলে, আমি জিয়াওমেইকে এত ভালোবাসলাম, অথচ সে তার বোনের মৃত্যুর জন্য আমাকেই দায়ী মনে করলো। আমি কত বললাম যে আমি দোষী নই, তাও সে আমাকে বিশ্বাস করলো না। সারা রাত তার জন্য আমি বৃষ্টিতে ভিজেছিলাম, তবুও সে একটা বারও আমাকে দেখলো না, সে আমাকে ক্ষমা করলো না। তার এই কথা শুনে বেন ওয়াং তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি ভেবো না, তোমাকে তো আমি বলেছিলাম তোমার এই পৃথিবীতে কেউ না থাকলে আমি হলাম তোমার পরিবার। সবাই যদি তোমাকে ধোকা দিয়ে চলে যায় তবুও আমি তোমাকে কখনোই ধোকা দেব না। ইউয়ান তার বিশ্বাস জেতার চেষ্টা করছিল যেন সে এবার তার সঙ্গে থেকে তার মোকাবেলা করতে পারে, তার শত্রুকে হারাতে পারে। এখন সে বেন ওয়াংকে সেই দামি পাথরটা দিয়ে দেয় যেটা সে এতদিন ধরে চাইছিল। এই দামি পাথর পেয়েতেও সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই পাথরের শক্তি অনেক। পরদিন সকালে সে এবং জিয়াওমেই দুইজনই রাজার সঙ্গে দেখা করতে যায়। তারা দুজনই রাজপ্রাসাদের বাইরে অপেক্ষা করছিল। রাজকুমার বেন ওয়াং এখানে জিয়াওমেইকে দেখে তাকে বলে, দেখেছো তোমার ভাগ্য কতটা খারাপ, তুমি তোমার বোনকে হারালে, রাজ্য থেকে তোমার অধিকারও হারালে, তোমার সকল ক্ষমতা হারালে, এমনকি তোমার গার্লফ্রেন্ডকেও হারালে। তোমার ভালোবাসার মানুষ ইউয়ান গতকালকের রাতে আমার কাছে চলে এসেছে, আর সে এমনভাবে আমার কাছে এসেছে যে সে এখন আমার জন্য সবকিছু করতে রাজি, এমনকি সেই দামি পাথরটাও আমার জন্য নিয়ে এসে দিয়েছে। এটা দেখে তো জিয়াওমেইয়ের রাগ হয়। এখন সে জিয়াওমেইকে সেই দিনের কাহিনী বলতে শুরু করে। বেন ওয়াং বলে, তুমি জানো জিয়াওমেইয়ের সঙ্গে আমার কিভাবে প্রথম দেখা হয়েছিল? সেদিন যখন পাম গাছের নিচে আমি আহত হয়ে মন খারাপ করে বসেছিলাম, তখন আমার কাছে রুমাল নিয়ে জিয়াওমেই এসেছিল। সেই দিন আমার দেখা সবচেয়ে সুন্দর এবং ফুটফুটে মেয়েটি ছিল সে। আর আমি সবসময় মনে করি এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসগুলো আমার হওয়া উচিত, আর এই শহরের সবচেয়ে সুন্দর মেয়ে অন্য কারো কিভাবে হতে পারে। এজন্য আমি প্ল্যান করে 115টা স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম এবং একজনকে বলেছিলাম তাকে অ্যাডাপ্ট করতে আর রাস্তায় বস্তাবন্দি করে ফেলে যেতে। সে ওই দিন রাস্তায় বস্তাবন্দি হয়ে পড়েছিল এবং ভয়ে চিৎকার করে সবার কাছে সাহায্য চাইছিল। সবাই এমন অভিনয় করছিল যেন তাকে কিডন্যাপ করা হয়েছে, আর সেখানেই তার হিরো, তার রাজকুমার তাকে বাঁচাতে আসে। আমি ইচ্ছে করে আমার হাত কাটি এবং এমন অভিনয় করি যে আশেপাশের সবাইকে মেরে তাকে বাঁচাতে গিয়ে আমার হাত আহত হয়েছে। সেই দিন প্রথম আমি তার সবচেয়ে বেশি বিশ্বস্ত মানুষ হয়ে উঠি, আর তার কাছে যাওয়ার কোনো জায়গাও ছিল না, কারণ সে ছিল এতিম। তার এই সব সুযোগ নিয়ে আমি তাকে আমার প্রাসাদে নিয়ে আসি। আমার প্রাসাদে নিয়ে এসে সেই জীবনে যেই কাজগুলো কখনো করেনি সেই সব কাজ আমি তাকে দিয়ে করাই। সে অন্ধকার ভয় পেত, তাকে আমি অন্ধকারে রেখেছি। সে মিথ্যে কথা বলা পছন্দ করতো না, তাকে আমি মিথ্যে কথা বলা শিখিয়েছি, আমার জন্য লড়াই করা শিখিয়েছি। তাকে আমি কোমল ফুল থেকে ধীরে ধীরে ধারালো অস্ত্র হিসেবে গড়ে তুলেছি। তার এমন কথা শুনে জিয়াওমেই রেগে তার গলায় চাকু ধরে। তখন সে হেসে বলে, এই দেশের রাজার গলায় চাকু ধরার এত সাহস তুমি করছো? আসলে তার বাবা, যিনি রাজা ছিলেন এই দেশের, সে এখন অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, আর তার কাছেও শক্তিশালী এই পাথর থাকার কারণে সে অনেকটাই শক্তিশালী। এই জন্য জিয়াওমেই তাকে চাইলেও কিছুই করতে পারছিল না। সে হেসে বলে, ইউয়ান আর আমি একে অন্যের জন্যই তৈরি হয়েছি, তাকে কেউ আমার কাছে থেকে কেড়ে নিতে পারবে না। জিয়াওমেইয়ের সেই দিনের কথা মনে পড়ে। ইউয়ান তাকে বলেছিল সেই দিন তার সঙ্গে বেন ওয়াংয়ের দেখা হয়েছিল, যেই দিন সে তার জন্য অপেক্ষা করছিল পাম গাছের নিচে। এসব কিছু ভাবতে ভাবতে সে ওই পাম গাছের নিচে যায়। এখন সে ওই দিনটা কল্পনা করতে থাকে আর ভাবতে থাকে, যদি আমি তাকে প্রমিস না করতাম যে আমি ওই দিন ফিরে আসব এবং সেই দিন আমি আমার প্রমিসটা ভঙ্গ না করতাম, সেই দিনই ফিরে আসতাম,
তাহলে হয়তো ইউয়ানের সঙ্গে বেনওয়াংয়ের দেখা হতো না, আর এমন পরিস্থিতিও সৃষ্টি হতো না। অবশ্যই তাকে আমার মুক্ত করা উচিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এসব কিছু ভাবছিল আর ইউয়ানের জন্য কষ্ট পাচ্ছিল। পরদিন সকালে রাজকুমার মূল্যবান পাথর 1000 অফ সোভিগনন নিয়ে তার বাবার সঙ্গে দেখা করতে যায়। সে রাজাকে বলে, দেখো বাবা, আমি কত মূল্যবান একটা পাথর উদ্ধার করে নিয়ে এসেছি, যেটা শক্তিশালী ড্রাগন দ্বারা উৎপন্ন হয়েছে। এটা দেখে তার বাবা বলে, হ্যাঁ আমি ঠিকই শুনেছি। তাহলে এটা বলে সে ইউয়ানকে ডাকে আর বলে, তুমি যা বলেছো সেই সবকিছুই দেখছি সত্যি। এটা দেখে তো বেনওয়াং অনেক অবাক হয়ে যায়। তখন ইউয়ান রাজাকে একে একে সবকিছু বলতে থাকে, কিভাবে রাজকুমার তাকে ম্যানিপুলেট করেছিল এবং তার দ্বারা জিয়াওমেই এর কাছে থাকা এই পাথরটা চুরি করিয়েছিল তাকে দিয়ে। আর সে হচ্ছে জিয়াওমেইয়ের ফিয়ান্সে, কিন্তু তারপরেও সে তাকে জোর করে আটকে রেখেছে। এই সব কিছু শোনার পরে তো রাজা তার উপরে ভীষণ রেগে যায়। তখন রাজকুমার বলে, আমি এত কষ্ট করে এটা নিয়ে আসালাম আর তুমি তাও খুশি হলে না? তখন রাজা বলে, তুমি যেটাকে অনেক মূল্যবান পাথর মনে করছো আর তুমি ভাবছো এটা ড্রাগন দ্বারা তৈরি? না, এই পাথর অনেক মূল্যবান ঠিক আছে, কিন্তু এটা আমি জিয়াওমেইয়ের কাছে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানতাম তুমি কোনো একদিন এটা নিশ্চয়ই চুরি করবে। তোমাকে এতদিন আমি কুলাঙ্গার সন্তান ভেবে এসেছিলাম, কিন্তু তুমি তার থেকেও বেশি নিকৃষ্ট। সে এখন তার ছেলেকে বন্দি করতে চায়। তখন তার ছেলে কান্না করতে শুরু করে আর নিজের কপাল নিজেই ফাটিয়ে ফেলে। এরপরে সে তার বাবাকে বলে, আপনি কি কখনো আমার প্রশংসা করেছেন? আমি যে আপনার এত বড় দায়িত্ব পালন করি, সমস্ত পলিটিক্যাল জিনিসগুলো এবং আপনার এই দেশের সমস্ত নদী নালাগুলো আমি দেখাশোনা করি। আপনার কি মনে হয় না আমি কোনো দায়িত্ব পালন করি? আপনি সব সময় কেন আমার ভুল ধরতে থাকেন? তখন তার বাবা তাকে বলে, তোমার এই রক্তের কোনো মূল্য নেই, তোমার এই রক্ত দূষিত, তুমি অনেক পাপ করেছো, এখন তোমাকে শাস্তি পেতে হবে। এটা বলে সে গার্ডদেরকে বলে তাকে নিয়ে যেতে। তখন সে হাসতে হাসতে ইউয়ানকে বলে, আমি ঠিক ফিরে আসবো, এই সব কিছুর বদলা নেব আমি, আর ইউয়ান তোমাকে আবারও আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। রাজকুমার সেখানে থেকে চলে যাওয়ার পরে ইউয়ান রাজাকে বলে যে জিয়াওমেইয়ের পুরো পরিবারই নির্দোষ, এই সব কিছু রাজকুমার করেছিল। এমনকি সে তাকে প্রমাণও দেখায় যে চুলের গন্ধের মাধ্যমে সেই দিন ছাগল সেখানে এসেছিল। এই সব কিছু জানার পরে রাজা মশাই পরদিনই জিয়াওমেইয়ের পুরো পরিবারকে নির্দোষ ঘোষণা করে দেয়। এই ঘোষণার কারণে জিয়াওমেই অনেকটা দায়মুক্ত হয়, সে অনেক শান্তি পায়। তখনই সেখানে চুই এর বান্ধবী এসে তাকে জানায় এই সব কিছু রাজা নয়, বরং ইউয়ান রাজাকে জানিয়েছে এবং তাদের পরিবারকে নির্দোষ ঘোষণা করিয়েছে। সেই নিজের জীবন বাজি রেখে তাদেরকে নির্দোষ প্রমাণ করিয়েছে। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায়। এদিকে ইউয়ান জিয়াওমেইয়ের বাড়িতে গিয়ে তার এঙ্গেজমেন্টের চুড়ি খুলে রেখে চলে যাচ্ছিল। তখনই সেখানে জিয়াওমেই যায় আর তাকে আটকায়। সে তাকে বলে, তুমি আবারও কেন চলে যাচ্ছ? আমি চাই না তোমাকে আবারও হারাতে। এটা বলে সে তাকে আবারও হাতে চুড়িটি পরিয়ে দেয়। এরপরে সে বলে, যত বাধাই আসুক না কেন, এবার আমি তোমাকে আপন করে পেতে চাই। তখন সে অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে, এর মানে কি? জিয়াওমেই তাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি আর একা থাকতে দেব না, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে ইউয়ান অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে রাজা মশাইকে দেখানো হয় তিনি রাতে বসে বসে কাজ করছিলেন, অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন আর তার অনেক কাশি হচ্ছিল। তখনই তার রুমে কেউ একজন প্রবেশ করে। এটা আর কেউ নয় বরং বেনওয়াং ছিল। সে তার বাবাকে বলে, এখন আপনার শরীর কেমন? রাজা বলে, ঠিক আছে। এটা বলে যখনই তিনি তার ছেলের দিকে তাকান তখন অবাক হয়ে যান। বেনওয়াং তার বাবাকে বলে, তুমি এখন থেকে চিরদিনের মতো ঘুমিয়ে পড়ো। এটা বলেই সে তার বাবাকে হত্যা করে। এদিকে তারা দুজন অনেক বেশি খুশি ছিল। তারা দুজন নিজেদের বিয়ের জন্য পোশাক তৈরির মাপ দিচ্ছিল। জিয়াওমেই বলে দিচ্ছিল কিভাবে ইউয়ানের পোশাক এবং গহনাগুলো তৈরি করা হবে। তেমনি ইউয়ানও জিয়াওমেইয়ের শরীরের মাপ নিয়ে দর্জিকে দেয়। তারা দুজন অনেক খুশি ছিল। তারা দুজন যখন একসঙ্গে ঘুরতে বের হচ্ছিল ঠিক তখনই সেখানে রাজা চলে আসে। আর বর্তমান রাজা আর কেউ নয় বরং বেনওয়াং ছিল। সে তাদেরকে উদ্দেশ্য করে বলে, তুমি কাকে নিয়ে যাচ্ছ? আমার হবু স্ত্রীকে? তাকে দেখে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায়। সেই দিন রাতেই পুরো রাজপ্রাসাদ অনেক সুন্দর করে সাজানো হয়। বহু বছর পরে রাজপ্রাসাদ এত সুন্দর করে সাজানো হয়েছে তার একটাই কারণ ছিল, বেনওয়াং আজকে ইউয়ানকে বিয়ে করেছে। সে তাকে তার কনকুবাইনের স্বীকৃতি দিয়েছে। এই সব কিছু ঘোষণা করে জিয়াওমেইকে শোনানো হয়। সে তো এই সব কিছু শুনে মর্মাহত হয়ে যায়। একইভাবে ইউয়ানেরও মনটা খুবই খারাপ ছিল, কিন্তু বেনওয়াং তাকে পেয়ে খুশি ছিল। সে তার কাছে গিয়ে তাকে বলে, তুমি কি খুশি? এটা বলে যখন সে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে ইউয়ান তাকে মেরে ফেলার চেষ্টা করে। ইউয়ান সেই রুম থেকে দৌড়ে বের হয়ে যায়, কিন্তু সে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। বেনওয়াং তাকে বলে, আমি তোমাকে সঙ্গ দিতে এসেছি, তোমার কোথাও যেতে হবে না। ইউয়ান রেগে তার শরীরে থাকা বিয়ের সেই কোটি খুলে ফেলে এবং সেটা আগুনে পুড়িয়ে ফেলে। সে তাকে ওয়ার্নিং দিয়ে বলে, আমি কখনোই তোমাকে স্বামী হিসেবে মেনে নেব না। তার এমন রূপ দেখে তো বেনওয়াং ভীষণ অবাক হয়ে যায়। পরদিন রাতে সে জিয়াওমেইকে তার প্রাসাদে ডেকে পাঠায়। সে তাকে তার সামনে বসিয়ে চেস গেম খেলছিল আর তাকে বলছিল,
ছোটবেলা থেকেই আমি চাই যেটা আমি চাই সেটা শুধুমাত্র আমারই হবে। অন্য কেউ এটার আশেপাশে ঘুরঘুর করলে অথবা সেটা নিতে চাইলে আমার বিষয়টি একদমই পছন্দ হয় না। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি তোমাকে কি বুঝাতে চেয়েছি। তাই আজকের মধ্যে তুমি এই শহর ছেড়ে চলে যাবে, নয়তো, এটা বলে সে তাকে হুমকি দেয়। ততক্ষণে রাজা জিয়াও মেয়ের প্রাসাদে লোক পাঠিয়েছিল তার বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য এবং তাকে দোষী করার জন্য। কিন্তু চুই এবং তার বন্ধু জানতো যে জিয়াও মেই এত সহজ নয়, সে তার থেকেও বেশি বুদ্ধিমান। রাজা জিয়াও মেইকে কিছু বলবে তার আগেই সেখানে একজন সেনাপতি এসে রাজাকে জানায় তারা রাজকুমারের বাবা অর্থাৎ আগের রাজার ডেড বডি খুঁজে পেয়েছে, সেটা একদম ক্ষতবিক্ষত হয়ে আছে। একই সাথে রাজসভার বাকি সবাই সেখানে চলে আসে আর বলে রাজার বডি এখনই ইনভেস্টিগেশন করা হোক, কে তাকে খুন করেছে খুঁজে বের করা হোক। কিন্তু বেন ওয়াং এই বিষয়টি ইগনোর করতে চায়। এটা দেখে তারা সবাই অনেক ক্ষিপ্ত হয়ে যায়, তাকে দোষারোপ করতে থাকে, তাকে রাজপথ থেকে সরাতে বলে। সে তো পড়ে যায় মহাবিপদে। তখন এই পরিস্থিতি থেকে জিয়াও মেই তার সাপোর্ট করে, তাদের সবাইকে বোঝায় যে রাজা তাকে কতটা ভালোবাসে। সে তাদেরকে রাজার একটা দলিল দিয়েছে, রাজা সবার সামনে তার ছেলেকে যতই তিরস্কার করুক না কেন উনি সমস্ত সম্পত্তির মালিক তার ছেলেকেই করে গিয়েছে, এমনকি তাকে রাজ্যের অধিকার দিয়েছে। জিয়াও মেই রাজসভার সবাইকে এমনভাবে ম্যানেজ করে যে কারণে বেন ওয়াং তাকে শাস্তি দিতে চাইলেও পারে না, উল্টো সে তাকে সবার সামনে প্রশংসা করে এবং মিনিস্টার বানিয়ে দেয়। এদিকে ইউয়ান যখন প্রাসাদের দিকে আসছিল তখন সে জানতে পেরেছিল যে প্রাসাদে বেন ওয়াং আর জিয়াও মেয়ের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। সবাই চলে যাওয়ার পরে বেন ওয়াং জিয়াও মেয়ের উপরে অনেক রেগে যায় আর তাকে বলে, আমি তোমার বাবাকে মেরেছি, তোমার বোনকে মেরেছি, তারপরেও তুমি কিভাবে সবার সামনে আমাকে বাঁচাতে পারলে আর একটা বিশ্বস্ত কুকুরের মতো আমার সাথ দিলে। বুঝতে পেরেছি তুমি আসলে এসব ক্ষমতা চাও না, তুমি আসলে তার পাশে থাকতে চাও। তখন জিয়াও মেই হেসে বলে, হ্যাঁ ঠিকই ধরেছ, আমি চাই তোমার কাছে থেকে ইউয়ানকে আলাদা করতে আর এখানে থেকে তাকে মুক্ত করতে। সেজন্য যা করতে হয় সেই সব কিছু আমি করব, তুমি শুধু অপেক্ষা করো এবং দেখতে থাকো। কিছুক্ষণ পরে যখন সেখানে ইউয়ান চলে আসে তখন রাজা জিয়াও মেইকে হুকুম করে ইউয়ানের সামনে বসে পড়তে আর ইউয়ানকে বলে তার পিঠের উপরে পা দিয়ে আসতে, মানে সে তাকে এখানে অসম্মান করছিল। ইউয়ান এটা করতে চাইছিল না কিন্তু তারা সবাই তাকে জোর করে। তখন জিয়াও মেই তাকে রিকোয়েস্ট করে বলে, তুমি এটা করো, কোনো সমস্যা নেই। ইউয়ান অনেক কষ্ট পায় কিন্তু তার কোনো কিছুই করার ছিল না রাজার হুকুম পালন করা ব্যতীত। সে তার শরীরের উপরে পাড়া দিয়ে চলে আসে, তাকে অসম্মান করে। এই বিষয়টির জন্য তার মন অনেক খারাপ হয়ে যায়, সে অনেক রেগে সামনে এগোতে থাকে। ইউয়ান সামনে এগোচ্ছিল আর জিয়াও মেয়ের সঙ্গে সব স্মৃতিগুলো সে মনে করছিল, তার অনেক খারাপ লাগছিল। তখনই পেছনে থেকে জিয়াও মেই বাঁশি বাজিয়ে ওঠে। তার মনে পড়ে এই বাঁশি বাজানোর অর্থ জিয়াও মেই তাকে বলেছিল যে উড়ে যাও, মানে মুক্ত হয়ে যাও। এটা বুঝতে পেরে এখন সে রাজার কাছে যায় আর তাকে বলে ওঠে, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজা মশাই। ইউয়ান রাজার সঙ্গে প্রাসাদে চলে এসেছিল। সে আর রাজা যখন একসঙ্গে হাঁটছিল এবং রাজকুমার তার সঙ্গে সুন্দর একটা সময় উপভোগ করছিল, ঠিক সেই সময় একজন সৈন্য এসে রাজাকে জানায় তার সঙ্গে বর্ডার থেকে একজন দেখা করতে এসেছে, খুবই জরুরি, তাকে যেতেই হবে। এটা শুনে তার অনেক রাগ হয় এবং বিরক্ত লাগে। ইউয়ান সেই সময় মনে মনে ভাবছিল জিয়াও মেই এত বড় একটা পদক্ষেপ নিয়েছে এবং এই সব কিছু করেছে, রাজার পক্ষে কথা বলেছে, তার মানে নিশ্চয়ই তার কাছে কোনো প্ল্যান আছে। এজন্য সে রাজার সঙ্গে ভালো ব্যবহার করার বলে, আপনি দয়া করে আপনার কাজে যান, আপনি টেনশন করবেন না, এত বড় প্যালেসে আমি হারিয়ে যাব না আর আমি পালাতেও পারবো না। এটা শুনে রাজা তাকে সেখানে রেখে কাজে চলে যায়। এবার সে মনে মনে ভাবছিল এত বড় একটা প্যালেস, সে কিভাবে এখানে থেকে মুক্ত হতে পারবে। সে যখন মন খারাপ করে সামনের দিকে এগোয় তখনই তার পায়ের সামনে একটা সুতার গুটি চলে আসে। এটা দেখে সে অবাক হয়ে সামনে তাকিয়ে দেখতে পায় সেখানে জিয়াও মেই। সে তখনই জিয়াও মেইয়ের সঙ্গে পালাতে শুরু করে। আসলে জিয়াও মেই তাকে এখানে থেকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্যই এসেছিল। তারা দুজন পালিয়ে যাচ্ছিল। জিয়াও মেই বলছিল এই বর্ডারের শেষ প্রান্তে একটা বিশাল বড় গেট আছে, তারা যদি একবার সেই গেট পার হতে পারে তাহলে তাদেরকে আর কেউ আটকাতে পারবে না। তারা দুজনই যখন সেই গেটে পৌঁছে যায়, সেই বিশাল বড় উঁচু ব্রিজ সহ গেট পার হতে গিয়ে দেখতে পায় সেখানে তাদের আগে রাজা এসে বসে আছে। আসলে রাজা এতটাও বোকা নয়, সে অনেক আগেই তাদের ব্যাপারে সন্দেহ করেছিল। সে এখন ইউয়ানকে বলে, আমার অনেক বড় উদার মন, এজন্য আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। ওই যে দূরে একটা হলুদ রঙের পতাকা দেখছো, সেটা সিটি গেটের একবারে মাঝ বরাবর আছে।
তোমরা দুজন যদি দুই পাশ থেকে দৌড়ে একই সাথে সেই পতাকার কাছে পৌঁছাতে পারো তাহলে আমি তোমাদের দুজনকে ছেড়ে দেব, আর যদি কেউ একজন পৌঁছাতে না পারে সে আমার হাতে মারা যাবে। তারা দুজন না চাইতেও এই গেমে তাদেরকে রাজি হতে হয়। রাজা সেখানে বসে বসে ড্রিঙ্কস করছিল আর এনজয় করছিল, আর তারা দুজন অনেক নার্ভাস ছিল। নিজেদের জীবন বাজি রেখে ধীরে ধীরে সেই পতাকার দিকে এগোতে থাকে। ইউয়ানের মনে পড়ে অনেকদিন আগে জিয়াওমেই কিভাবে তাকে চোখ বন্ধ করে এক স্টেপ করে সামনে এগোনো শিখিয়েছিল, যেই উপায়ে তারা দুজন একসঙ্গে সেখানে পৌঁছাতে পারবে এবং একই সময়ে। এই সময় তাদের দুজনেরই একে অন্যের সঙ্গে ঘটে যাওয়া আগে সব মুহূর্তগুলো মনে পড়ছিল। সেই মুহূর্তগুলোকে মনে করে তারা দুজনই অনেক খুশি ছিল। তারা ধীরে ধীরে সামনে এগোয় আর এক সময় তারা দুজন একসঙ্গে সেই জায়গায় পৌঁছে যায়। এটা দেখে তো ইউয়ান ভীষণ খুশি হয়ে যায়। সে দৌড়ে জিয়াওমেইয়ের কাছে যেতে থাকে, কিন্তু এটা দেখে রাজা হুকুম করে সৈনিককে তাদের দিকে তীর ছুটতে, যে কারণে জিয়াওমেইকে একটা তীর বিদ্ধ করা হয়। এটা দেখে ইউয়ান আরো বেশি চিন্তিত হয়ে তার দিকে দৌড়ে যেতে থাকে। জিয়াওমেই তাকে বারণ করলেও সে শোনে না। তাদের দিকে আরো বেশি তীর ছোড়া হচ্ছিল। এটা দেখে জিয়াওমেই ইউয়ানকে নিয়ে সেখানে থেকে পালিয়ে যেতে শুরু করে। রাজা প্রচন্ড রেগে যায় আর নিজেই হাতে তীর ধনুক তুলে নেয়। এরপরে তাদের দিকে একটা তীর ছুঁড়ে মারে। এখানেই সিন কাট হয়। এরপরে সিনে আমরা দেখতে পাই তারা দুজন পালাতে সক্ষম হয়েছে আর তারা দুজন মিলে জঙ্গলে একটা বাড়িতে গিয়ে উঠেছে, যেটা তাদের স্বপ্নের বাড়ি ছিল এবং অনেক আগে থেকেই তারা প্ল্যান করেছিল যে তারা এখানেই থাকবে। তারা দুজন এখানে অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল, অনেক খুনসুটি করছিল, একে অন্যকে ভালোবাসছিল, এমনকি তারা বিয়েও করে নিয়েছিল। একদিন তারা দুজন সেই পাম গাছের নিচে আসে। সেখানে যখন তারা দুজন গল্প করছিল তখন জিয়াওমেই তার কাছে থেকে বিদায় নিয়ে সেখানে থেকে চলে যায়, আর জিয়াওমেই তাকে বোন বলে সম্বোধন করে। এই জিনিসটা তার খটকা লাগে। ইউয়ান তখন দেখতে পায় তার আশেপাশে কেউ নেই। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই তার ঘুম ভেঙে যায়। সে নিজেকে আহত অবস্থায় একটা গাড়িতে আবিষ্কার করে। আসলে বাহিরে থেকে তার সঙ্গে চুই কথা বলছিল আর তাকে বোন বলে রাখছিল। ইউয়ানের তখন মনে পড়ে যায় যে একটু আগে সে আর জিয়াওমেই মিলে সেখানে থেকে পালিয়েছে। জিয়াওমেইয়ের যেমন তীরবিদ্ধ হয়েছিল তেমনি সেও একটু আহত হয়েছে। এজন্য সে একটু অসুস্থ হয়ে পড়েছিল। সে বাহিরে বের হতে চাইছিল, কিন্তু চুই তাকে সাবধান করে বলে জিয়াওমেই বলেছে তাকে সুরক্ষিতভাবে এই শহর থেকে বের করতে এবং সেই পাম গাছের নিচে গিয়ে তার জন্য অপেক্ষা করতে। জিয়াওমেই একদিন ঠিক তার সঙ্গে দেখা করতে আসবে। এটা শুনে সে চুপ হয়ে যায় আর তাকে সেখানে থেকে লুকিয়ে শহরের বাহিরে নিয়ে যাওয়া হয়। চুইয়ের গার্লফ্রেন্ড ইউয়ানকে সঙ্গে করে নিয়ে বাঁশ বাগানের রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু ইউয়ান একদম মরিয়া হয়ে উঠেছিল জিয়াওমেইকে শেষবারের মতো দেখার জন্য, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। সেই দিনের পর থেকে সে অনেক অপেক্ষা করত জিয়াওমেইয়ের লেটার পাওয়ার জন্য। প্রতি মাসে জিয়াওমেই তাকে একটা করে চিঠি আর কিছু ফল পাঠাতো। সে ওই শুকনো ফলগুলো খেত এবং এটা খেতে অনেক পছন্দও করত। জিয়াওমেই তাকে চিঠি লিখে জানাতো যে সে ভালো আছে আর ইউয়ানও যেন তার নিজের খেয়াল রাখে। একদিন সে তার চিঠির মাধ্যমে জানতে পারে তারা পালিয়ে যাওয়ার 1 বছর পর রাজা বেন ওয়াং মারা গিয়েছে। সে নাকি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। এই বিষয়টা জানার পরে সে ভাবছিল এত কম বয়সেই রাজা মারা গেল। এরপরে নাকি জিয়াওমেইকে অন্য শহরে পাঠানো হয়েছে, তাকে প্রমোশন দেওয়া হয়েছে আর সে কাজে অনেক ব্যস্ত আছে। ইউয়ান এখন শুধুমাত্র তার জন্য অপেক্ষা করতো আর ভাবতো কবে তারা দুজন একে অন্যের সঙ্গে দেখা করতে পারবে, আবারও একসঙ্গে আগের মতো থাকতে পারবে, খুনসুটি করতে পারবে। এভাবেই দেখতে দেখতে প্রায় 3 বছর পার হয়ে গিয়েছে। তবে ইদানিং কয়েক মাস হলো জিয়াওমেইয়ের কোনো চিঠি সে পায় না। ইউয়ান মনে করছিল জিয়াওমেই হয়তো এখন আস্তে আস্তে তাকে ভুলতে শুরু করেছে, এজন্য সে তাকে চিঠি পাঠাবার কথা মনে ভুলে যাচ্ছে। এখন সে টুকটাক ডাক্তারিও করে, সেই গ্রামের মানুষদের চিকিৎসা করে থাকে। একটা ছেলে তার কাছে এসেছিল চিকিৎসা করানোর জন্য। সেই লোকটা টেবিলের উপরে একটা শুকনো ফল দেখে তাকে জিজ্ঞাসা করে এটা কি ফল। তখন সে বলে এটা হলো জিউলিন ফল। কিন্তু সেই ছেলেটা বলে কিন্তু এটা তো হতেই পারে না, আমি তো জিউলিন শহরেই থাকি আর সেই শহরের সবচেয়ে জিউলিন ফেমাস ফল আমার কাছে আছে। দুইটা দেখতে একই রকম হলেও দুইটার টেস্ট আলাদা। আপনি এটা টেস্ট করে দেখতে পারেন। আমাদের ফলের টেস্ট মিষ্টি এবং টক স্বাদযুক্ত, কিন্তু আপনি যেটা খাচ্ছেন এটা আমি দেখতে পাচ্ছি এটা কিছুটা লবণাক্ত মনে হচ্ছে। তখন ইউয়ান সেই ফলটা টেস্ট করে দেখে সত্যি সত্যি তো দুইটার টেস্ট আলাদা। এবার সে এটার ঘ্রাণ নেয় আর তার যেই অসুখ রয়েছে বেনওয়াংয়ের কারণে যেটা হয়েছিল সেটার একটা অ্যান্টিডোট তার কাছে ছিল। অ্যান্টিডোটের ঘ্রাণ নিয়ে সে দেখতে পায় দুইটার ঘ্রাণ একই রকম। তখন তার বিষয়টা অনেক সন্দেহজনক মনে হয়। ঠিক সেই সময় ওখানে চুই চলে আসে তার খোঁজ খবর নেওয়ার জন্য। চুই এবং চুইয়ের বান্ধবী দুইজনকে একই সঙ্গে দেখে সে অনেক অবাক হয়ে যায়।
চুই তার জন্য জিয়াও মেয়ের চিঠি নিয়ে এসেছিল। এখন সে তাদের দুজনকে বলে আসলে কি সমস্যা আমাকে খুলে বলো। এটা বলে সে তাদের দুজনকেই ঘরে নিয়ে যায় এবং বসে কথা বলে। সে এবার তাদের আর কোনো বাহানা শুনছিল না। সে তাদের দুজনকে জোর করে বলছিল আমাকে আসল সত্যি ঘটনা বলো, কি হয়েছে জিয়াও মেয়ের সাথে। কারণ আমাকে যেই অ্যান্টিডোট দেওয়া হচ্ছে ফলের মতো করে, যেটা আমি খাচ্ছি প্রায়ই, এটা তো আসলে আমার অসুখের অ্যান্টিডোট। আর এই অ্যান্টিডোট একমাত্র বেনওয়াংই জানতো। বেনওয়াং যদি মারা যেয়ে থাকে তাহলে সেই অ্যান্টিডোট কোথায় পেল? এই অ্যান্টিডোটের সিক্রেট কোনোভাবেই জিয়াও মেয়ের জানা সম্ভব ছিল না। তাহলে সে এটা কিভাবে জানলো? আমাকে আসল সত্যিটা বলো। যখন তারা কোনো কিছুই বলছিল না তখন সে আসল সত্যি জানার জন্য নিজেই বেরিয়ে যেতে থাকে। তখনই চুই বলে জিয়াও মেই আর এই পৃথিবীতে নেই, সে 3 বছর আগেই মারা গিয়েছে। এটা শুনে ইউয়ান স্তব্ধ হয়ে যায় আর প্রচন্ড রেগে বলে মিথ্যে কথা বলো না, এইসব মিথ্যে কথা আমাকে কেন বলছো? সে আমাকে এই কয়েক বছরে কতগুলো চিঠি পাঠিয়েছে, এই সবগুলো তার হাতের লেখা। তাহলে সে 3 বছর আগে কিভাবে মারা গেল? তখন চুই চিৎকার করে বলে কারণ মাস্টার জিয়াও মেই আমাকে অনেক আগে থেকেই বলে গিয়েছিল তোমাকে এই চিঠিগুলো দেওয়ার জন্য, এবং অ্যাডভান্স এগুলো রেডি করাই ছিল। সে আমাকে বলে গিয়েছিল কোন বই দেখে তার হ্যান্ড রাইটিং কপি করতে হবে। তার হাতের লেখা আমি কপি করতে পারি, এজন্যই এই সব লেখাগুলো তোমার মনে হয়েছিল যে আমি লিখেছি। এবার সে তাকে ওই দিনের ঘটনা বলতে থাকে যেদিন তারা দুজন পালিয়ে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বের হওয়ার সময় হঠাৎ করে ইউয়ান অজ্ঞান হয়ে গিয়েছিল। জিয়াও মেই তার শরীর চেক করে বুঝতে পারে যে তার শরীরে বিষ দেওয়া হয়েছে, আর এই কারণেই রাজা সবসময় গর্ব করে বলে ইউয়ান তাকে ছাড়া বাঁচতে পারবে না। তখন চুই তাকে সাহায্য করতে এলে সে চুইকে বলে আমি তোমাকে যা বলবো সেই কাজগুলো করো। চুই তার হুকুমে ইউয়ানকে নিয়ে সেখানে থেকে বেরিয়ে এসেছিল। আর এদিকে ইউয়ান যখন প্রাসাদে প্রবেশ করে ততক্ষণে রাজা বেনওয়াং একদম পাগল কুকুরের মতো হয়ে গিয়েছিল। সে সামনে যাকেই পাচ্ছিল তাকেই মেরে ফেলছিল। সে শুধু ইউয়ানকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল পুরো প্রাসাদে আর বলছিল আমি জানি তুমি ফিরে এসেছো, তুমি কোথায় আছো, বেরিয়ে এসো। সেখানে জিয়াও মেই চলে এলে সে মনে করে ইউয়ান এসেছে। সে বুঝতেই পেরেছিল ইউয়ানকে অ্যান্টিডোট না দিলে সে মারা যাবে, এজন্য সে দৌড়ে অ্যান্টিডোট বের করতে যায়, কিন্তু প্রত্যেকটা অ্যান্টিডোটের বোতল খালি ছিল। এজন্য সে অ্যান্টিডোট তৈরি করার সেই ফর্মুলা নিয়ে বের হয়, কিন্তু তখনই দেখতে পারে সেখানে ইউয়ান নয় বরং জিয়াও মেই ছিল। তখন সে জিয়াও মেইকে আঘাত করতে গেলে উল্টো জিয়াও মেই তার কাছে এসে তার পেটে চাকু ঢুকিয়ে দেয় আর তার হাত থেকে সে অ্যান্টিডোটের ফর্মুলাটা ছিনিয়ে নেয়। এরপরে সেটা কবুতরের পায়ে বেঁধে চুইয়ের কাছে পাঠিয়ে দেয়। রাজা তাকে চিৎকার করে বলে তুমি আর ইউয়ান কখনো এক হতে পারবে না। তখন জিয়াও মেই তাকে বলে ইউয়ানের সঙ্গে প্রথম দেখা আমার হয়েছিল, তাকে আমি অপেক্ষা করতে বলেছিলাম জন্যই সেই পাম গাছের নিচে তোমার সঙ্গে প্রথম তার দেখা হয়েছিল। তোমার সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল এমনটা নয়, বরং আমার কারণেই তার সঙ্গে তোমার দেখা হয়েছিল। এজন্য সে এতদিন অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু আজ সে মুক্ত, আমি তাকে মুক্ত করে দিয়েছি। এটা বলে যখন সে চলে যাচ্ছিল তখন পেছনে থেকে রাজা চিৎকার করে বলছিল আমি তোকে বাঁচতে দেব না, আর তোদের দুজনকে আমি কখনোই এক হতে দেব না। এদিকে চুই যখন সেই দিন তাদের দুজনকে সুরক্ষিতভাবে এই রাজ্য থেকে বের করে দিয়ে আসে এবং পুনরায় রাজ্যে ফিরে আসে তার মাস্টারের সঙ্গে দেখা করতে, তখন দেখতে পায় রাজ্যের সদর দরজায় জিয়াও মেইর রক্তাক্ত কাপড় ঝোলানো। সে বুঝতে পারে জিয়াও মেই আর এই পৃথিবীতে নেই। সেই দিন যদি জিয়াও মেই ইউয়ানের সঙ্গে চলে আসতো তাহলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু সে ইউয়ানের কথা ভেবেছিল। সে ভেবেছিল ইউয়ান এই জীবনে অনেক কষ্ট করেছে তার জন্য, তাই সে চায় বাকি জীবনটা ইউয়ান যেন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারে। তার পুরো জীবনটা সে যেন এনজয় করতে পারে, এই প্রকৃতিকে অনুভব করতে পারে এবং শান্তিতে থাকতে পারে, কারো অধীনে থাকতে না হয়। এই জন্য সে নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। এই সব কিছু জানার পরে চুইয়ের গার্লফ্রেন্ডও ভীষণ রেগে যায়, কারণ সেও এই সব কিছু জানতো না। তারা দুজনই অনেক মন খারাপ করে। ইউয়ান কষ্ট পায়, তবে জিয়াও মেইয়ের বলা কথাগুলো শুনে সে আরো বেশি কনফিডেন্স ফিরে পায়। সে বাহিরে যায়, সেই পাম গাছটার নিচে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পরে সেখানে একটা লোক আসে। সে বাক্সে করে সেই সুন্দর বিয়ের পোশাকটা নিয়ে এসেছিল যেটা জিয়াও মেই তার জন্য বানাতে দিয়েছিল। সে শুনেছিল তাকে এখানে আসলেই পাওয়া যাবে, এজন্য সে তাকে এখানে নিয়ে এসে বিয়ের পোশাকটা দিয়ে যায়। সেই দিন রাতে সে ওই পোশাকের বাক্স খুলে সবগুলো পোশাক এবং জুয়েলারি একে একে পরতে শুরু করে। এগুলোকে ঠিক সেভাবেই তৈরি করা হয়েছিল যেভাবে জিয়াও মেই তাকে দেখতে চেয়েছিল বিয়ের দিন। এমনকি সে তার জন্য নিজে হাতে একটা পাখাও তৈরি করেছিল, সেই পাখাতে ড্রয়িং করেছিল। সে এই সব কিছু জড়িয়ে ধরে কান্না করছিল আর মনে মনে বলছিল জিয়াও মেই, আমি সেই সব কিছুই পেয়েছি যে সব কিছু আমি চাইতাম। আমার জীবনটা এখন সুখের, কিন্তু আমি তো তোমাকেই পাইনি। এটা বলে সে জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যায়। তখন আমাদেরকে দেখানো হয় সেই দিন জিয়াও মেই এত পরিমাণে আহত হয়ে গিয়েছিল এবং তার শরীর থেকে এতটা রক্ত বেরিয়ে গিয়েছিল যে সে প্রাসাদ থেকে বের হওয়া মাত্রই সেখানেই ঢলে পড়ে। কিন্তু সে তার শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত ভাবছিল ইউয়ান হয়তো এখন মুক্ত হয়ে গিয়েছে।
ইউয়ান সেদিন জ্ঞান হারিয়ে ফেলার পর থেকে এতটা অসুস্থ হয়ে গিয়েছে যে কোনো ডাক্তারই তাকে সুস্থ করতে পারছিল না। প্রচণ্ড জ্বরে সে কাতর হয়ে পড়েছিল, কারণ সে সারা রাত জেগে জিয়াও মেয়ের দেওয়া চিঠিগুলো পড়ে পড়ে অসুস্থ হয়ে গিয়েছে। তাকে তারা কোনোভাবেই সুস্থ করতে পারছিল না। এজন্য চুই এবং তার বান্ধবী দুজনেই আরও ভালো ডাক্তার ডাকতে চলে যায়। ইউয়ান তার কল্পনায় এখন ঠিক সেই দিনটাই চলে যায় যেদিন সে পাম গাছের নিচে জিয়াও মেয়ের জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে সে পাশে বেনোয়াংকে দেখে তার কাছে যাচ্ছিল। তখনই সেখানে জিয়াও মেই চলে আসে। জিয়াও মেইকে দেখে সে খুশি হয়, আর এরপরে যখন সে ঘুরে আবার বেনোয়াংকে দেখতে যাবে তখনই তার সবকিছু মনে পড়ে যায়। আর জিয়াও মেইকে দেখে সে জড়িয়ে ধরে। তখন জিয়াও মেই তাকে বলে, কি হলো, তুমি কোথায় যেন যেতে চাইছিলে? তখন সে বলে, আমি কোথাও যেতে চাই না, আমি শুধুমাত্র তোমার সঙ্গে সারা জীবন গল্প করতে চাই। এটা শুনে জিয়াও মেয়েও তাকে জড়িয়ে ধরে। তারা দুজনই অনেক খুশি ছিল। অর্থাৎ আমাদের ইউয়ানের শেষ ইচ্ছেটাও পূরণ হয়েছে। সে এখন জিয়াও মেয়ের কাছে চলে গিয়েছে। তারা দুজনই হয়তো এখন সুখে শান্তিতে পরপারে আছে। এভাবেই স্যাড এন্ডিংয়ের সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই পুরো ড্রামাটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আরও এমন সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।